ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ইংলিশ প্রিমিয়াম ব্যাচ। অ্যান্ড দেন এইখানে যারা অ্যাড হয়েছেন তারা একটা জিনিস সবসময় খেয়াল রাখেন, এই ব্যাচটা আমার জীবনের জন্য অনেক বেশি স্পেশাল একটা ব্যাচ। অ্যান্ড দেন এই ব্যাচটাতে যারা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল অনেক কিছু করা হচ্ছে, যেখানে আপনি আপনার ইংলিশ রাইটিং লেভেল অনেক উঁচু পর্যন্ত নিয়ে যেতে পারবেন, যেটা বাংলাদেশে ইনশাল্লাহ আর কারো নাই, যদি আপনি আমার এগুলো জিনিসগুলো প্র্যাকটিস করেন। হ্যাঁ, যদি আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনি ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন, এইটা আমার বিশ্বাস। ওকে, এই ইংলিশ প্রিমিয়াম ব্যাচটা আমি বলবো যারা ভর্তি হয়েছেন ইনশাল্লাহ ভালো কিছু করবেন। এই ভালো কিছু না, আপনাকে আমি বলবো যে এইখান থেকে আপনি 3টা ক্লাস দেখেন, এইখান থেকে আপনি মাত্র 3টা ক্লাস দেখেন, 3টা ক্লাসের পর 3টা পিডিএফ নেন। 3টা পিডিএফ নেওয়ার পরে যদি আপনি ইংরেজি না শেখেন, আমি প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে আপনাকে শেখাবো ইংরেজি। কিন্তু আমি এই কথাটা আমি আপনাকে বলে দিলাম যে আপনি ক্লাস করার পরে অবভিয়াসলি আপনি সুন্দর করে সব জিনিস সুন্দর করে করবেন, ক্লাস অ্যান্ড পিডিএফ। যদিও আমরা বলেছি আমরা বেসিক 5টা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস দিব, এটা রেকর্ড ক্লাস দেওয়ার থেকে আমার কাছে মনে হয়েছে লাইভ ক্লাস দেওয়াটা বেটার হবে, কারণ এইখানে আমি সবকিছু শেখাইতে পারবো। 3টা ক্লাসে আমি সবকিছু শেখাবো, আর বাকি যে 2টা ক্লাস আছে ওই 2টা ক্লাসে জাস্ট আমি আপনাদের কাছ থেকে নিব যে আপনারা শিখলেন কি। পিডিএফ আছে, এই যে দেখেন আমরা পিডিএফ গুলোও রেখে দিয়েছি আপনাদের সামনেই, পিডিএফ আমরা রেখেছি। আপনি যদি দেখেন এইটা বা এইটা, যাই হোক এটা একটু নামাই, এইখানেই আমরা পিডিএফ গুলো রেখেছি। হ্যাঁ, এই যে এটাতে আছে পিডিএফ, এই যে এই পিডিএফটা সুন্দর করে পড়বেন। আমরা ওটা পড়াতে পড়াতে এটাও আপনাকে শেখাবো, ঠিক আছে? ওটা পড়াতে পড়াতে এটাও আপনাকে আমরা শেখাবো। সো চলেন এইটা পড়বো আজকে, ঠিক আছে? এখন তার আগে বলেন সাউন্ড ঠিক আছে কিনা, নাকি সাউন্ড আর একটু কমাবো, এটাও বলেন। সাউন্ড কমানো যায়, হ্যাঁ, যদি বেশি লাউড ইট হয় তাহলে আমরা সাউন্ড কমিয়ে দিব। ওকে, ঠিক আছে? ওকে, আসেন আমি একটু আপনাদের লাইভটা দেখবো, এই জন্য আমি প্রবেশ করলাম লাইভে। এই ক্লাসের উপরে আমি কেন হেডলাইন দিইনি, হেডলাইন না দেওয়ার কারণ হচ্ছে এই ক্লাসে আপনাদেরকে আবার এটা ডাউনলোড করে আপলোড দেবো, কারণ এটা 1 মাসের অধিক থাকবে ডাউনলোড করে আপলোড দিলে। হ্যাঁ, তাহলে এটা 1 মাসের অধিক থাকবে, আজকেই ডাউনলোড করে আজকে আপলোড দেওয়া হবে, তখন এই ক্লাসের উপরে পিডিএফ এর লিঙ্কটা দেওয়া থাকবে, প্রত্যেকটা ক্লাসের উপরে পিডিএফ এর লিঙ্কটা দেওয়া থাকবে। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 1, আপনি একটা ক্লাসেও সবকিছু শিখে যাবেন, যারা ক্লাস করছেন ইনশাল্লাহ একটা ক্লাসে সবকিছু শিখে যাবেন। আচ্ছা, আমাদের দেশে অনেক রকমের স্ট্রাকচার আছে, আর আমি আপনাকে পড়াচ্ছি ভাই 2টা স্ট্রাকচার পাশাপাশি বসাবেন, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। অনেকবার চিৎকার দিছি, সাবজেক্ট আর ভার্ব, এটাই স্ট্রাকচার, আর কোনো স্ট্রাকচার নাই পৃথিবীতে। রাইটিং লেখার জন্য এই একটা স্ট্রাকচার মনে রাখতে হবে যে সাবজেক্টের পরেই ভার্ব বসে, সাবজেক্টের পরেই ভার্ব বসে, বা ভার্বের ঠিক আগেই সাবজেক্ট বসে। সাবজেক্ট আর ভার্ব একে একে অপরের সাথে জড়িত, একে অপরের সাথে অতপ্রভাবভাবে জড়িত, তারা দুইজন দুইজনকে কখনোই ছেড়ে যেতে পারে না। বাকি সবগুলো অন্যভাবে বসতে পারে, শুধু এই 2টা একসাথে বসাবো। তো আমার এখন প্রধান কাজ হবে কি, প্রধান কাজ হবে দেখেন এইখান থেকে এই পর্যন্ত স্ট্রাকচারকে সাবজেক্ট প্লাস ভার্ব। ইভেন দো আমি যদি আপনাকে বলি যে ভাই এইটাও যদি আপনি দেখেন, এইখানে আপনাদের প্র্যাকটিস সেশন দেওয়া আছে, এই পুরোটাই যত পুরো পিডিএফ যত কিছু আপনি লিখবেন সবকিছুই সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে তৈরি করা, সবকিছুই সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে তৈরি করা, ঠিক আছে? কই পিডিএফ শেষ হয়ে গেল? না না, ও ও আচ্ছা, পিডিএফ এখানে শো করতে দেরি করতেছে, বাট আপনার মোবাইলে শো করবে, সমস্যা নাই। এটা একটু বড় পিডিএফ, এখানে একটু বড় করে আসছে দিয়েছি, তো এই জন্য শো করতেছে কম। তো আপনার মোবাইলে শো করবে ইনশাল্লাহ। এই যে দেখেন পিডিএফ, এই যে শো করতেছে, মানে একটু পরে আসতেছে। তো এই যে পিডিএফ, এখান থেকে আমরা আজকে এখান থেকেও পড়বো, পিডিএফ থেকেও পড়বো, ক্লাস থেকেও পড়বো, 2টা থেকেই পড়বো, ঠিক আছে? ওকে, এখন আসেন
এখান থেকে শুরু করি, কি শুরু করব? ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস। একটা ক্লাসেই সবকিছু শিখে যান, এটা আপনার জন্য ভালো হবে। দেখেন, মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। তো মানব সম্পদের ইংলিশ হচ্ছে হিউম্যান রিসোর্সেস। হিউম্যান রিসোর্সেস বা রিসোর্স দিলেও হবে, সমস্যা নাই। হিউম্যান রিসোর্স এন্ড ও ইংলিশ হচ্ছে এন্ড অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইকোনমিক গ্রোথ দিলেও হবে। হ্যাঁ, ইকোনমিক গ্রোথ দিলেও হবে, কোনো সমস্যা নাই। ইকোনমিক গ্রোথ এটা দিলেও হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইকোনমিক গ্রোথ এটা দিলেও হবে। মানে প্রবৃদ্ধি ইংলিশ হচ্ছে গ্রোথ। এখন আমরা এটা ওই যে আমাদের পূর্বের যে স্টাইল আছে সেই স্টাইলে ফিরে যাব। স্টাইলটা কি? যে আপনার একটা লাইন থাকবে, এই লাইনটা করার পর আমরা পিডিএফ এ ফিরে যাব। এই লাইনটা করব ইংরেজিতে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেকজনকে। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? একটু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, সাউন্ড শুনতে পাচ্ছেন? কমেন্টস করে জানাবেন। দেখেন, আপনাকে আমি বলছি, শুনেন, লাইভ ক্লাসে যদি জয়েন না হন, টিচার্স যিনি ক্লাস নেবেন এখানে, উনি কিন্তু ডিপ্রেসে পড়ে যাবে যে লাইভ ক্লাস আমি স্টুডেন্ট পাচ্ছি কত করে। এটা স্টুডেন্ট টিচারের জন্য খারাপ। দ্বিতীয় হচ্ছে আপনার জন্য কেন খারাপ? কারণ আপনি রেকর্ড ক্লাস দেখতে দেখতে শয়তান আপনাকে, মানে শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আপনাকে বলবে ভাই রেকর্ড ক্লাস যেহেতু আসেই সেহেতু রেকর্ড ক্লাসে কর। এতে শয়তান আপনাকে উস্কাবে কিসের জন্য? কারণ আমি আপনাকে ভালো কিছু দিব। তা আপনাকে যদি লাইফ থেকে দূর করে দেওয়া যায় তাহলেই শয়তান আপনাকে উস্কাবে। রাত 10টায় ক্লাস, সকল কাজ শেষে রাত 10টায় ক্লাস করবেন, এটা আপনাকে শয়তান এইভাবে উস্কাবে, রেকর্ড ক্লাস দেখ। আর এই রেকর্ড ক্লাস আসে বলেই আপনি 3-4 দিন 5 দিন পরে যায় রেকর্ড ক্লাস দেখতেছেন। 3-4 দিন বা 5 দিন পরে যে রেকর্ড ক্লাস দেখছেন। রেকর্ড ক্লাসের নেশা আপনার এমন যে আপনার 5 দিন ভালো লাগলো না, একদিন যে ভালো লাগবে, ওই দিন আপনি আমাকে বলবেন রেকর্ড ক্লাস কই, রেকর্ড ক্লাসগুলো সিরিয়াল করেন। মানে ওই দিন যে আপনার কাছে মনে হবে, তখন কি হবে জানেন? তখন হচ্ছে আপনি ওই একদিনের উৎসাহ নিয়ে কোনো কিছু করতে পারে না। যারা ধারাবাহিক না তারা কোনো কিছু করতে পারে না। লাইভে থাকেন, লাইভে অনেক কিছু শেখা যায়। কমেন্টস করবেন এবং ক্লাস করতে থাকবেন, দেখেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আমাদের দ্বারা। হ্যাঁ, আসেন এবার আমরা আসি। দেখেন, আমাদের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা এটা খুঁজে বের করতে হবে। মানব সম্পদ উন্নয়ন একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। এখানে ম্যাক্সিমাম, মানে আপনি যদি দেখেন 90% সেন্টেন্সের ভার্ব থাকে সেন্টেন্সের শেষে। 90% সেন্টেন্সের ভার্ব থাকে কি? সেন্টেন্সের একদম শেষে। হয়ে উঠেছে এইটা দিয়ে। আর কি হয়ে উঠেছে? মানব সম্পদ উন্নয়ন, এটা সাবজেক্ট। আবার আরেকভাবে বলা যায়, একটি কথাটা যেখানেই লেখা আছে একটির আগের অংশটাই সাবজেক্ট। একটির আগের অংশ কি? মানব সম্পদ উন্নয়ন, এটাই একটির আগের। তো দেখেন, এখন আমরা এটাকে করার চেষ্টা করি, ঠিক আছে? আমি হারাই ফেললাম কেন? প্রিমিয়াম ব্যাচে তো ছিলাম। ওকে, এখন আসেন মানব সম্পদ উন্নয়ন। এইটা আমরা একটু লেখার চেষ্টা করি যে এটা কিভাবে লিখবো। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এই দুইটা আগে লিখে ফেলবো। এটার পরে আমরা পিডিএফ লেকচার শিটে চলে যাবো। এটা শিখেই পিডিএফ এ এটা যা প্র্যাকটিস করব বসে বসে। মানব সম্পদ উন্নয়ন, তাহলে আমরা কি বলতে পারি? যে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট। কি বলতে পারি? হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট। আচ্ছা, আগে আপনারা একটু কমেন্টস করেন, আপনাদের কমেন্টস দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনারা একটু কমেন্টস না করলে আপনাদের কমেন্টস গুলো তো আমি দেখতে পাচ্ছি না। তো দেখতে না পারলে কিভাবে হবে বলেন? আপনাদের এটা তো আমাকে দেখতে হবে। আচ্ছা, মানে আপনারা যে আছেন এটা দেখলে ভালো লাগে, ক্লাস নিতে মজা লাগে, বুঝছেন কি? আপনারা যে আছেন এটা দেখলে ভালো লাগে, ক্লাস নিতেও আমার মজা লাগে, আমার ভালো লাগে আর কি। থামেন, এটা আমরা শুরু করব, এটা আমরা ক্লাস নিব। তার আগে আপনাদের সাথে একটু
আলোচনা করি যে আমাদের ক্লাসটা কি ছিল, মানব সম্পদ উন্নয়নের উপরে না, মানব সম্পদ উন্নয়নের উপরে তো আমাদের ক্লাস ছিল। ওকে, রিসোর্সেস লেখার দরকার নেই, হিউম্যান রিসোর্স লিখেন, হিউম্যান রিসোর্স। সো এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল সাবজেক্ট। এখন আপনি যেহেতু সাবজেক্ট লিখে ফেলেছেন, আপনাকে এখন ভার্ব লিখতে হবে। এখন ভার্ব কি দেখেন, ভার্ব হচ্ছে হয়ে উঠেছে। আপনাকে মাথায় রাখতে হবে হয়ে ওঠা, এগুলো আমরা শেখাইছি, হয়ে দাঁড়ানো এগুলা আমরা শিখিয়েছি, হ্যাঁ, হয়ে পড়া, এই তিনটা সবসময় মনে রাখবেন যে বিকাম দিয়ে হবে, বিকাম দিয়ে লিখতে পারবেন, একটাই শিখে রাখেন, এই তিনটা বিকাম দিয়ে লিখতে পারবেন। তার মানে এখন আমরা এখানে বিকাম লিখবো, কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা ভার্বের পরিবর্তন ঘটাতে হচ্ছে, লাইক দ্যাট। এই যে দেখেন, যখনই আপনি দেখবেন দুইটা একার আছে, একটা একার দুইটা একার আছে, দুইটা একার আছে, তখন আপনি হয় হ্যাভ দিবেন না হয় হ্যাজ দিবেন, হয় আপনি হ্যাভ দিবেন না হয় কি হ্যাজ দিবেন, ঠিক আছে? এই দুইটার মধ্যে একটা আপনি দিবেন। ও আচ্ছা, উন্নয়ন কথাটা লিখে নেই, হ্যাঁ, উন্নয়ন, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে হচ্ছে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন, এই পুরোটাই সাবজেক্ট। এবার কি ভার্ব বসাতে হবে, তাহলে ভার্ব কি হয়ে উঠেছে, তাহলে হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে। এখানে আমি হ্যাজ দিলাম, হ্যাজ দিলাম কিসের জন্য, এই যে দেখেন দুইবার একার আছে, ভার্বের মধ্যে যদি দুইবার একার থাকে তাহলে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে লিখতে হবে, তাহলে হ্যাজ দিলাম। এরপর কি হয়ে উঠেছে, এখন আমরা বিকামটা লিখে দিব, বিকাম মানে এই যে হ্যাজ হ্যাভ দেখাইলাম না, এটা টেন্সের হ্যাভ হ্যাজ, টেন্স, ওই যে আমাদের টেন্স আছে না, এই যে এখানে দেখে বুঝতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে, এই যে দুইবার একার আছে, একবার একার থাকলে কন্টিনিউয়াস টেন্স, একবার একার থাকলে কি এম ইজ আর বসাইতাম, তারপরে কি ভার্বের সাথে আইএনজি দিতাম, তাই কি না? তো এখানে দুইটা একার আছে, এই যে দেখেন উঠেছে, এই যে একবার একার, এই যে দুইবার একার, দুইবার একার আছে, যদি উঠছে একবার একার থাকতো তাহলে এম ইজ আর দিয়ে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিতাম, মানে এটাই ভার্বের সাথে আইএনজি করে দিতাম, ব্যাস। আমার এখন লেখা শেষ, আমার এখন কি লেখা শেষ, হ্যাজ বিকাম। এবার দেখেন, এবার দেখেন, এবার কি আছে পরে, একটি কথা লেখা আছে, তাহলে একটি দেশের, সরি এখানে একটি দেশের, এখানে র বিভক্তি গুলোর দিকে লক্ষ্য করতে হবে এখন আপনাকে, র বিভক্তি আছে কিনা দেখেন। এই যে দেখেন, একটি দেশের অর্থনৈতিক, ক মানে যেখানে র আছে, যেখানে ক আছে, র থাকলে তারপরেরটার সাথে তার সম্পর্ক, অর্থনৈতিক তারপরেরটার সাথে তার সম্পর্ক, প্রবৃদ্ধির র আছে তারপরেরটার সাথে তার সম্পর্ক, প্রধান চালিকা শক্তির সাথে তার সম্পর্ক, তার মানে এই পুরোটার সাথে পুরোটা সম্পর্ক, তাই কিনা? আবার লক্ষ্য করেন, আমি আপনাকে বলছি যে কোনো একটা লাইনে, কোনো একটা বাক্যে যদি র থাকে, র বিভক্তি থাকে, র বিভক্তি থাকে, তাহলে তার সাথে তারপরের তার সম্পর্ক, মানে একটি দেশের সাথে অর্থনৈতিকের সম্পর্ক, অর্থনৈতিকের সাথে আবার ক আছে, অর্থনীতি লিখলেই তো হইতো, তাই না? অর্থনীতি এটা লিখলেই তো হইতো, তাই না? এর সাথে আবার ক আছে, মানে অর্থনৈতিক হয়ে গেছে, তাই ক আছে যেহেতু, সেহেতু এর সাথে এর সম্পর্ক, মানে প্রবৃদ্ধির সম্পর্ক। এখন আবার প্রবৃদ্ধির সাথে আরেকটা র বিভক্তি আছে, তার মানে প্রবৃদ্ধির সাথে তারপর একটা সম্পর্ক, মানে প্রধান চালিকা শক্তি, ঠিক আছে? প্রধান চালিকা শক্তি, তাহলে যেহেতু সব এই পুরোটার সাথে পুরোটা সম্পর্ক এখন আছে, প্রধান চালিকা শক্তি। কিভাবে দেখে বুঝলাম? র বিভক্তি আর ক দেখে বুঝলাম, তাই না? এখন ঘটনা হচ্ছে আমাকে এটা লিখতে হবে কি পিছন দিক থেকে, কারণ এই পিছনের রটা পরেরটা থেকে, প্রধান চালিকা শক্তি, তাহলে এইখানে আমাকে বলতে হবে প্রধান চালিকা শক্তি হ্যাজ বিকাম মেইন। মেন মানে হচ্ছে প্রধান, আপনি কোর দিতে পারেন, কোরও দিতে পারেন, কোর, মেন অথবা কোর যে কোনো একটা দিতে পারেন, হ্যাঁ, মেইন অথবা কোর যে কোনো একটা দিবেন। তো আমি মেন দিলাম অথবা কোর দিলাম, কোর মানেও প্রধান, ঠিক আছে? অথবা আপনি প্রাইমারিলি দিতে পারেন, অথবা আপনি কি দিতে পারেন, প্রাইমারিলি দিতে পারেন।
অথবা আপনি কি দিতে পারেন, প্রাইমারিলি দিতে পারেন, প্রাইমারিলি দিতে পারেন। ঠিক আছে, তো দেখেন আমরা অনেক কিছু শিখতেছি। দেখেন আজকে শুধু ক্লাসের মধ্যে ঢুকলাম কিসের জন্য, কারণ গতদিন একদিন লাইভ নিয়েছি, আপনারা সবাই জানেন। তো এই জন্য আমরা এইভাবে এখন লাইভটা নেওয়া শুরু করতেছি। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হ্যাজ বিকাম মেন কোর অথবা প্রাইমারিলি। ঠিক আছে, এইভাবে দিব। চালিকা শক্তি, চালিকা শক্তি ইংলিশ আমরা অন্যান্য ব্যাচে শিখাইছি ড্রাইভিং ফোর্স, ড্রাইভিং ফোর্স। হ্যাঁ, ড্রাইভিং ফোর্স মানে হচ্ছে চালিকা শক্তি। তাহলে মেন ড্রাইভিং ফোর্স, কোর ড্রাইভিং ফোর্স, প্রাইমারিলি না, প্রাইমারি ড্রাইভিং ফোর্স, প্রাইমারি ড্রাইভিং ফোর্স। ঠিক আছে, এরকম ড্রাইভিং ফোর্স। এখন দেখেন প্রধান চালিকা শক্তিটা আগে লিখে ফেললাম। কেন? কারণ পিছন দিক থেকে লিখতে হয়, যখন সম্পর্ক একটার সাথে আরেকটা হয় না, তখন পিছন দিক থেকে লিখতে হয়। কিসের প্রধান চালিকা শক্তি? অর্থনৈতিক প্রবৃদ্ধির, তাহলে ইকোনমিক গ্রোথ। আচ্ছা, এখন দেখেন এই রয়ের জন্য আপনি এখানে একটা অফ দিবেন, তারপরে কি অর্থনৈতিক প্রবৃদ্ধি, তাহলে আমাকে এখানে লিখতে হবে অফ ইকোনমিক গ্রোথ। অফ ইকোনমিক গ্রোথ। এরপরে লক্ষ্য করেন একটি দেশের, একটি দেশের, এখানে আরেকটা র আছে, এই জন্য আবার অফ, তারপরে কি একটি দেশের, আ কান্ট্রি, অফ আ কান্ট্রি, এইভাবে লিখতে হবে। এখন ঘটনা হচ্ছে দেখেন এটা আসলে যদি একের সাথে আরেকের সম্পর্ক না থাকতো তাহলে ইজি লাগতো। যেহেতু একের সাথে আরেকের সম্পর্ক হয়ে গেছে, বাক্যটা অনেক বড় হয়ে গেছে। এখন ওই বাক্যটাকে কিভাবে ভাঙবো? দেখবো কোথায় র অথবা কোথায় ক বিভক্তি আছে। ঠিক আছে, সেখান থেকে আমরা ভেঙে নিব। ক বিভক্তি তো হয় না, ক আছে কোথায়? র বিভক্তি হয়। এই যে র বিভক্তি, এর জন্য এর সাথে এর সম্পর্ক, এর এই যে এখানে ক আছে এই জন্য এর সাথে এর সম্পর্ক, এর সাথে র আছে এই জন্য এর সাথে প্রধানের সাথে সম্পর্ক, আর প্রধানের সাথে সম্পর্ক প্রধান চালিকা শক্তি হিসাবে এটার সাথে এটা সম্পর্ক। এই জন্য আমাকে পিছন দিক থেকে আসতে হইলো, না হলে সমস্যা বলতে কোনো কিছুই ছিল না আমার লাইফে। সাবজেক্ট আর ভার্ব বসালেই হইতো, তাহলে সাবজেক্ট, এই পুরোটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। এখন ঘটনা হচ্ছে এটা আপনি যেখানে ইচ্ছা সেখানে বসাবেন। সাবজেক্ট আর ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু করতে হবে এমনটা না, সাবজেক্ট আর ভার্ব আপনি সেন্টেন্সের যে কোনো একটা অংশতে বসাতে পারবেন। এখন আসেন আমরা এইটা নিউজ পেপারে কিভাবে লেখা আছে এগুলো দেখবো না, আমরা একটা কাজ করব যে আমরা এই জিনিসটা একটু আমাদের পিডিএফ এ চলে যাব। দেন আমরা পিডিএফ এ এই যে লাইনটা লিখেছি এইখানে অর্থগুলো দিয়ে রেখেছি। এরপরে এইখানে একটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে যে এই যে দেখেন হয়ে উঠেছে, হয়ে পড়েছে এবং হয়ে দাঁড়িয়েছে, এর ইংলিশটা আমরা এখানে লিখে রেখেছি। যেমন ধরে এখানে কি বলছে? হয়ে উঠেছে, তাহলে হয়ে উঠেছে ইংলিশ কি? হ্যাজ বিকাম। এবার দেখেন হয়ে পড়েছে, হয়ে পড়েছে ইংলিশ কি? হয়ে পড়েছে ইংলিশও বিকাম। তো কই বিকাম কই? ও আচ্ছা, এখানে টার্ন লিখেছে, এখানে টার্ন লিখেছে, হ্যাভ টার্ন। টার্ন না লিখে আপনি এখানে বিকাম লিখতে পারেন। টার্ন না লিখে আপনি এখানে কি লিখতে পারেন? বিকাম লিখতে পারেন, কোনো সমস্যা নাই। টার্ন না লিখে আপনি বিকাম লিখতে পারেন। হয়ে দাঁড়িয়েছে, এখানেও আপনাকে বিকাম লিখতে হবে। ওকে, এখানেও আপনি বিকাম লিখতে পারেন। অথবা দেখেন এখানে ফ্রেজগুলো ইউজ করেছে, স্টুড অ্যাজ ফ্রেজ দিয়ে ইউজ করেছে। সো আপনি স্টুড অ্যাজও দিতে পারেন, স্টুড অ্যাজ এর জায়গায় বিকাম দিতে পারেন। সো এই জায়গাগুলোতে আপনি বিকাম, টার্ন অথবা স্টুড অ্যাজ, তো এই তিনটার ইংলিশে আমরা বিকাম শিখাইছি, কিন্তু এইখানে বিভিন্ন ভাবে দিয়ে রেখেছি। যেমন এখানে স্টুড অ্যাজ দিয়ে রাখা আছে, এখানে টার্ন দিয়ে রাখা আছে, আর এখানে বিকাম দিয়ে রাখা হয়েছে। সবগুলোতেই আপনি বিকাম বসাতে পারবেন। হয়ে উঠেছে, হয়ে পড়েছে এবং হয়ে দাঁড়িয়েছে, সবগুলোতেই কি আপনি বিকাম দিতে পারবেন। তাই এগুলো প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে, নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। ওই সেন্টেন্সটা করার পরে নিজে নিজে এগুলা সেন্টেন্স গুলা প্র্যাকটিস করবেন। ওকে, এবার আসেন আমরা পরের সেন্টেন্সের দিকে লক্ষ্য করি। আবারও আমি আপনাদেরকে বারবারই একটা কথা বলছি, আপনি যদি ইংরেজি রাইটিং লিখতে চান ভাই, আপনাকে একটা স্ট্রাকচারের উপরেই দাঁড়িয়ে থাকতে হবে। কারণ পরীক্ষার হলে যখন আপনি থাকবেন তখন আপনার স্ট্রাকচার একটাই মনে থাকবে, আর কোনো পৃথিবীর স্ট্রাকচার মনে থাকবে না, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব।
এখন আপনার মাথায় আসলো দক্ষ জনশক্তি তৈরি করা গেলে শিল্প, শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়। দক্ষ জনশক্তি তৈরি করা গেলে শিল্প, তারপরে কি বলতেছে, শিক্ষা প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়। এখন লক্ষ্য করেন এই যে গেলে, করলে, এই এইভাবে থাকবে, এই লয়কার লে, এই ভার্বগুলা থাকবে করলে, এই যে দেখেন করলে, গেলে, হলে, থাকলে, কোথায়, সেন্টেন্সের ঠিক মাঝ বরাবর এই জিনিসগুলো যদি থাকে তাহলে আপনি কিভাবে লিখবেন, এই যে করলে, গেলে, হলে, থাকলে, এগুলো কিভাবে লিখবেন। করলে ইংলিশ তো টু প্লাস তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের 1 নাম্বার ফর্ম বসাবেন। গেলে ইংলিশ হচ্ছে টু, এখানে করা গেলে, করা গেলে ইংলিশের জন্য এখানে একটু চেঞ্জ হবে, হ্যাঁ, তৈরি করা, তৈরি করা, এখানে তৈরি করা, কিন্তু গেলে ইংলিশটা হলে টু গো হয়, কিন্তু এখানে যে তৈরি করা তাই টু মেক হবে, ঠিক আছে, টু মেক হবে। তারপরে দেখেন হলে টু ড্যাশ, তারপরে যে ভার্বটা আছে ওই ভার্বের 1 নাম্বার ফর্ম, থাকলে টু, এরপরে যে ভার্বটা আছে সেই ভার্বের 1 নাম্বার ফর্ম। এখন এরপরে কোন ভার্বটা আছে, কোন ভার্বটা আপনি বসাবেন, দেখেন সেন্টেন্সটা শুরু করবেন টু দিয়ে। সেন্টেন্সটা কি দিয়ে শুরু করবেন, যখনই দেখবেন সেন্টেন্সের মাঝে হলে, গেলে, খেলে, তারপরে করলে এই কথাগুলো লেখা আছে, এগুলো কন্ডিশনাল সেন্টেন্স দিয়েও লেখা যায়, বাট কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে লিখতে গেলে অনেক সময় লাগবে। তার থেকে ভালো গেলে কথাটা লেখা আছে, এখানে আপনি টু বসাইলেন। টু বসানোর পর এর আগে যে ভার্বটা আছে সেই ভার্ব কি, তৈরি করা, তৈরি করা গেলে, তাহলে টু মেক, এই ইংলিশ কি, তৈরি করা ইংলিশ কি, মেক, অথবা তৈরি করা ইংলিশ হচ্ছে টু ক্রিয়েট, অথবা তৈরি করা ইংলিশ হচ্ছে টু বিল্ড, অথবা তৈরি করা ইংলিশ হচ্ছে টু গ্রিউ। গ্রিউ আসলে হয় না, টু বিল্ড পর্যন্তই থাকেন, টু বিল্ড, তো টু ক্রিয়েট, মেক অথবা টু বিল্ড, টু বিল্ড না বিল্ড আর কি, বিল্ড, তাহলে মেক, ক্রিয়েট, বিল্ড এগুলোর মানে হচ্ছে তৈরি করা। এখন আমি এর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি, তাহলে এই ইংলিশটা কি, মেক। এখন আমরা কিভাবে বসাইলাম, যেখানেই দেখবেন গেলে আছে তারপরের শব্দটা এইভাবে বসাই দিবেন, টু মেক, আমি মেকটা বসাইলাম, টু মেক কি, দক্ষ জনশক্তি, দক্ষ ইংলিশ হচ্ছে স্কিল, আর জনশক্তি ইংলিশ হচ্ছে ম্যান পাওয়ার। এবার লক্ষ্য করেন, টু মেক স্কিল ম্যান পাওয়ার, টু মেক স্কিল ম্যান পাওয়ার, এই যে যতগুলো এরকম টু আছে সবগুলোর ক্ষেত্রে আপনাকে এটা লিখতে হবে, লাইক দ্যাট। আমরা এখান থেকে দেখাই তাহলে আপনি মনে হয় আরেকটু বেশি ক্লিয়ার হতে পারবেন, হ্যাঁ, আপনি আরেকটু বেশি ক্লিয়ার হতে পারবেন, হ্যাঁ, এটা নিচে চলে গেছে বেশি, আপনি আরেকটু বেশি ক্লিয়ার হতে পারবেন, এই যে আছে, হ্যাঁ, এই যে দেখেন, দেখেন এখানে কি আছে, বাক্যের মাঝে করলে কথাটা আছে, কোথায় আছে, বাক্যের মাঝে, এই যে দেখেন এখানে কি আছে, হলে কথাটা আছে, এখানে কি আছে, গেলে কথাটা আছে, এখানে কি আছে, গেলে কথাটা আছে। সো এই যে গেলে কথাটা কোথায় আছে, বাক্যের মাঝে। সো দেখেন এরকম লয়, এক আর লে গুলা থাকে যেগুলো একটা ভার্ব। এই শব্দগুলো যখন আপনি লিখবেন তখন আপনাকে মাথা খাটাইতে হবে না, জাস্ট আপনি এই জিনিসগুলো মনে রাখবেন। এই যে দেখেন এই জিনিসগুলো মনে রাখবেন, করলে আছে, সো টু দিয়ে শুরু করা হয়েছে, এই যে টু, এই যে টু, টু দিয়ে শুরু করা হয়েছে, কি, তৈরি, তৈরি ইংলিশ ক্রিয়েটেড, ক্রিয়েট, ক্রিয়েটেড এখানে ভুল করে বসানো হয়েছে, টু ক্রিয়েট। তারপরে কি, স্কিলড ম্যান পাওয়ার ইন বাংলাদেশ। একটু নিচেরটাতে লক্ষ্য করেন, হলে কথা আছে তার মানে টু দিয়ে শুরু হবে, কি, নিশ্চিত করা, তাহলে নিশ্চিত ইংলিশ কি, টু এনশিওর। তারপরে কি নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন। আবার লক্ষ্য করেন, আমরা যদি আরেকটু নিচে যাই, এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করতে হবে। এই যে দেখেন এখানে কি আছে, গেলে, গেলে তো একটু আগে দেখায় আসলাম, এই যে গেলে, তাহলে এখানে টু দিয়ে শুরু করতে হবে। তারপরে কি আছে, কাজে লাগানো, তাইলে ইউটিলাইজড মানে কি, কাজে লাগানো, ইউটিলাইজড মানে কি, কাজে লাগানো, তাহলে টু এর এই গেলে, এই যে ইউটিলাইজ। এরপরে কি আছে, কর্মসংস্থানের সুযোগ, তাহলে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস কোথায়, বিদেশে, অ্যাব্রোড, অ্যাব্রোড এর আগে কোনো প্রিপজিশন বসে না, হোম অ্যাব্রোড, হোম
অ্যাব্রোড, হেয়ার এবং দেয়ার, এর আগে কোনো প্রিপজিশন বসে না, এর জন্য এখানে কোনো প্রিপজিশন বসেনি, না হলে ইন একটা প্রিপজিশন বসে যেত। সো এইভাবে আমরা এগুলোকে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? যারা ক্লাসে নাই তারা রেকর্ড দেখতে লাগে একটু অন্যরকম বোধ করবে। তো যাই হোক, এখন দেখেন টু মেক স্কিল ম্যান পাওয়ার, এই যে আমাদের এতটুকু হয়ে গেছে, এখানে একটা কমা দিব কেন? কারণ টু দিয়ে শুরু করেছেন, তাই আপনাকে কমা দিতে হবে, আর এই সেন্টেন্স শেষ, ঠিক আছে? আচ্ছা, জনশক্তি তৈরি করা গেলে এতটুকু লিখে কমা দিয়ে দিলেন। এখন লক্ষ্য করেন তারপরে কি আছে, তারপরে সাবজেক্ট ভার্ব খুঁজবেন, কারণ এই গেলে হলে খেলে এর আগে সাবজেক্ট ভার্ব খুঁজতে যাবেন না। হ্যাঁ, এটা শর্টকাট পদ্ধতি শিখাইলাম, এর আগে ভার্ব খুঁজতে যাবেন না, তারপরে সাবজেক্ট ভার্ব খুঁজতে হবে। শিল্প, শিক্ষা ও প্রযুক্তি খাতে, শিল্প, শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখানে দেখেন শিল্প, শিক্ষা ও প্রযুক্তি খাতে, খাতে লেখা থাকলে এই পুরোটা সাবজেক্ট হতে পারবে না, কারণ এই খাতে লেখার জন্য এখানে আপনাকে ইন ইউজ করতে হবে। ইন ইউজ করার কারণে এখানে আপনি সাবজেক্ট খুঁজে পাবেন না। নতুন সম্ভাবনা, নতুন সম্ভাবনাটা হচ্ছে আমার সাবজেক্ট, নতুন সম্ভাবনাটা হচ্ছে আমার সাবজেক্ট, আর সৃষ্টি হয় এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? এখন আসেন আমরা এখন সাবজেক্ট আর ভার্ব তো সেন্টেন্সের শেষে আছে, তো শেষে রেখে দিলাম, সমস্যা নাই। এখানে কি আছে? শিল্প, শিক্ষা ও প্রযুক্তি খাতে, এই কথাটা লিখতে এই খাতের জন্য একটা ইন বসাতে হবে। কি বসাতে হবে? ইন বসাতে হবে। ইন কিসে? শিল্প, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, তারপর কি আছে? কমা, কমা, শিক্ষা, এডুকেশন বা এডুকেশন, এডুকেশন বা এডুকেশন, এরপর কি? প্রযুক্তি খাতে, প্রযুক্তি, এন্ড টেকনোলজি। এন্ড কেন লিখলাম? এই যে ও আছে তাই, এন্ড টেকনোলজি। ওকে, এই পিডিএফটা আজকেই নেবেন, আজকেই পড়বেন, কোনো কথা ছাড়া পড়বেন, টেকনোলজি। এবার দেখেন এখানে পরিশ্রমটা বেশি হচ্ছে, বাট আপনাদের শেখাটা খুবই বেটার হচ্ছে। এবার দেখেন প্রযুক্তি খাতে এতটুকু লিখে ফেলছেন না, তো এইটা কি দিয়ে শুরু করেছেন? ইন একটা প্রিপজিশন দিয়ে শুরু করেছেন। এখন আপনার সাবজেক্ট লিখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, সাবজেক্ট আর ভার্ব যদি সেন্টেন্সের শুরুতে বসান কোনো সমস্যা নাই, কিন্তু সাবজেক্ট আর ভার্ব যদি সেন্টেন্সের মাঝে বসান তাহলে একটা কমা দিবেন, তারপরে সাবজেক্ট ভার্ব বসাবেন। তাহলে এখানে সাবজেক্ট কি ছিল? নতুন সম্ভাবনা। তো নতুন সম্ভাবনা নিউ পসিবিলিটিও দিতে পারেন, নিউ ইরা দিতে পারেন। আমরা নিউ পসিবিলিটি দিই, নিউ পসিবিলিটি, ঠিক আছে? সৃষ্টি হয়, সৃষ্টি হয়। এখন দেখেন আপনারা অনেকেই ভাববেন নিউ পসিবিলিটি তো সৃষ্টি হয়, তো এইটা তো আপনার প্যাসিভ ভয়েসে করতে হয়। এগুলো আমাদেরকে ভুল সিস্টেম ছোটবেলা থেকে শেখানো হয়েছে, যে কোনো জিনিস করতে না চাইলে ওটাকে প্যাসিভ ভয়েস। ভাই আপনি প্যাসিভ ভয়েস কোথা থেকে করেন? অ্যাক্টিভ ভয়েস থেকেই তো প্যাসিভ ভয়েস করে। সো এখানে আপনি অ্যাক্টিভেও লিখতে পারবেন, এখানে আপনি প্যাসিভেও লিখতে পারবেন। নিউ পসিবিলিটি কি? সৃষ্টি হয়, ক্রিয়েটস, ঠিক আছে? ক্রিয়েটস মানে সৃষ্টি হওয়া। এখন আপনি যদি বলতে চান যে আমরা কি মানে প্যাসিভ ভয়েসে লিখতে পারবো না? হ্যাঁ, নিউ পসিবিলিটি হ্যাজ বিন ক্রিয়েটেড, নিউ পসিবিলিটি হ্যাজ বা নিউ পসিবিলিটি ইজ ক্রিয়েটেড, ইজ দিয়ে দিলেন, দেওয়ার পরে কি করলেন? ক্রিয়েটেড লিখে দিলেন। নিউ পসিবিলিটি ইজ ক্রিয়েটেড, এটাও দিতে পারেন, এটা প্যাসিভ ভয়েস। কিন্তু আমি এখন এটা দিচ্ছি না, আমি কি করলাম? ক্রিয়েটস দিয়ে দিলাম। আর ক্রিয়েটস এর সাথে এজ কেন যুক্ত করলাম? কারণ নিউ পসিবিলিটি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা যে থার্ড পারসন, পারসন তো না, পারসন তো ভার্ব, কিন্তু ঘটনা হচ্ছে এই যে টি ওয়াই আছে তার মানে এটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার নাউনের পরে ভার্বের সাথে সবসময় এস অথবা ইএস হয়, সিঙ্গুলার নাউনের পরে ভার্বের সাথে সবসময় এস অথবা ইএস হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে প্রথম ক্লাস তো এই জন্য বোঝাচ্ছি, একটু কোয়ালিটি করে বোঝানোর চেষ্টা চালাচ্ছি। জানি না কতটুকু বুঝতে পারছেন, কিন্তু চেষ্টা করছি একটু বোঝানোর। লাইভ ক্লাসে থাকলে আরো বেশি মনোযোগ থাকে, লাইভ ক্লাস না থাকলে মনোযোগ হারায় আমার অনেক বেশি, এইটা একটু মাথায় রাখবেন সবসময়। ওকে স্যার, যারা নতুন ভর্তি হয়েছে আজ থেকে ক্লাস শুরু করবে, তাই তো?
তো আগের ক্লাসগুলো কি করব এই গ্রুপে? দরকার নাই, দরকারই নাই, দরকারই নাই। আপনি এইখান থেকে শুরু করবেন, এইখান থেকে পিডিএফ গুলো আপনাকে দেখাচ্ছি, সেই পিডিএফ গুলো আপনি শুরু করবেন। এই যে দেখতে পাচ্ছেন না, এটাই প্র্যাকটিস করবেন। দেখেন আমি এখানে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি রেখেছি। এই যে দেখেন সাবজেক্ট, এই যে দেখেন ভার্ব, আর কোনোটা পাশাপাশি রাখার কোনো এখতিয়ার নেই, কোনোটার পাশাপাশি রাখার এখতিয়ার নেই। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা আগে বসান। দেখেন আমার এখানে কি ছিল বলেন তো, এতটুকু বাদ দেন, এতটুকু তো একটা আলাদা সিস্টেমের মধ্যে ঢুকাই দিলাম, তাই না? আলাদা একটা সিস্টেম আপনি এখন দেখলে বুঝতে পারবেন, যদি প্র্যাকটিস করেন হয়ে যাবে। কিন্তু তারপর থেকে আমি সাবজেক্ট আর ভার্ব খুঁজতে বললাম। এখন দেখেন খাতে লেখা আছে, তার মানে বুঝে নেবেন এর আগের অংশটুকু কোনোটাই সাবজেক্ট হবে না। তার মানে এখান থেকে আমি শুরু করলাম, কি দিয়ে শুরু করলাম? ইন দিয়ে শুরু করলাম। খাতের জন্য ইন ইউজ করলাম। আপনি খাতের জন্য ইন দা সেক্টর ইউজ করতে পারেন, ইন দা সেক্টর, ইন দা সেক্টর, সেক্টর ইউজ করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি ইন ইউজ করলাম, ইন মানেই সেক্টর হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়, এই জন্য আর ইউজ করি না। তো ইন্ডাস্ট্রি, এডুকেশন, টেকনোলজি আর নিউ পসিবিলিটি, বুঝতে পেরেছেন? এগুলো আপনি প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে। আর স্ট্রাকচার ওই একটাই, এখানে করা আছে, সুন্দর করে করবেন। আপনাদের জন্য আরো অনেক কিছু করেছে, দেখাচ্ছি একটু পরে, দেখাচ্ছি আপনাকে। সঠিক পরিকল্পনা করা হলে, এই যে দেখেন হলে আছে না, আছে না? তাহলে এই পর্যন্ত সাবজেক্ট খোঁজার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, এটাকে আপনি যদি কন্ডিশনাল সেন্টেন্সের ইফ দিয়ে করেন তাহলে সাবজেক্ট খুঁজে পাবে। কিন্তু আধুনিক ইংলিশ কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে লিখে না, আধুনিক ইংলিশ কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে লিখে না। আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখছি ভাই, আপনি যত বেশি রিটেন পরীক্ষা দিবেন, যত বেশি রিটেন পরীক্ষা দিবেন, তত বেশি এই বিষয়গুলো জানতে পারবেন, বা যত বেশি নিউজ পেপার পড়বেন, যত বেশি ইংরেজি পড়বেন নতুন নতুন ইংরেজিতে, সেখানে আপনি জানতে পারবেন যে তারা কন্ডিশনাল সেন্টেন্স ইফ শর্ত মর্ত এগুলো যুক্ত করে না। যেমন এই যে দেখেন টু, এটার জন্য আমাকে কি বসাতে হলো? টু। এটার পরের ভাবটা কি? পরিকল্পনা, পরিকল্পনা না? টু প্ল্যান অথবা টু প্ল্যানিং। এবার আপনি বলতে পারেন ভাই এই আইএনজি বসালেন কেন? আইএনজিটা টু প্ল্যানিং, এটাই মানে হচ্ছে এটা আইএনজি বলবে, এটা নাউন। টু প্ল্যান, টু প্ল্যানিং একই, ঠিক আছে? টু প্রপার প্ল্যানিং, সরি, সঠিক পরিকল্পনা। তাহলে করা হলে, আচ্ছা এখন এখানে করা হলে, যে করা হলে কথাটার সাথে যুক্ত করতে পারেন টু মেক, এইভাবে যুক্ত করতে পারেন টু মেক প্রপার প্ল্যানিং, এইভাবে বলতে পারেন। দেখেন করা হলে, সৃষ্টি করা হলে, করা হলে, তাহলে এর জন্য টু বসাইছি। এখন করার জন্য আমরা এখানে একটা মেক বসাতে পারি, ঠিক আছে? অথবা আপনি এখানে করার ইংলিশ কি? ডু, টু ডু, টু ডু। এই করার ইংলিশ কি? ডু না? তাহলে টু ডু প্রপার প্ল্যানিং। সঠিক ইংলিশ কি? প্রপার। পরিকল্পনা ইংলিশ কি? প্ল্যানিং। টু ডু প্রপার প্ল্যানিং দিতে পারি না আমরা? এটা মেকটা দেখতে সুন্দর লাগছে তাই দিয়েছি। এখন আপনি যদি আপনার মতন করে করতে চান তাহলে টু ডু দিয়ে দিলেন, অথবা মেক যদি আপনার পছন্দ হয় তাহলে মেক দিলেন, না দিলে নাই, টু ডু দিলেন। এটাকে সঠিক ইংলিশ কি? প্রপার। সঠিক ইংলিশ কি? প্রপার। আর এই যে পরিকল্পনা ইংলিশ কি? প্ল্যানিং। হয়ে গেছে না কাজ? তাহলে এতটুকু পর্যন্ত আমার সাবজেক্ট ভার্ব খুঁজে বের করার দরকার নেই। যত শর্টকাট করা যায় সাবজেক্ট ভার্ব বের করার কোনো দরকার নেই, এগুলো তো প্র্যাকটিস করলেনি। এখন আমরা সাবজেক্ট ভার্ব বের করব। কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং দারিদ্রতা হ্রাস পায়। দেখেন এইখানে এবং দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স, আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্স আছে সেই কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকতে পারে। যেমন এখানে দেখেন কর্মসংস্থান একটা সাবজেক্ট, এইটা একটা ভার্ব। দারিদ্র একটা সাবজেক্ট, হ্রাস একটা, হ্রাস পায়, এটা একটা ভার্ব। বুঝতে পেরেছেন? মানে আমি বলতেছি দেখেন এন দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত করা হয়েছে, একটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং দারিদ্র্যের হার হ্রাস পায়। এবং দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে দিয়েছে। এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের একটা কি বলে? কনজাংশন। কম্পাউন্ড সেন্টেন্সের একটা কনজাংশন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কর্মসংস্থান বৃদ্ধি, তাহলে এমপ্লয়মেন্ট। এখন অনেকেই আপনাকে বাংলাদেশে শেখাবে যে ভাই যেহেতু সে এক এক এমপ্লয়মেন্ট এক একা তৈরি করতে পারে না, তার মানে কি প্যাসিভ ভয়েসে করতে হবে? ভাই আমি আপনার মাথায় আগে এই জিনিসটা প্রবেশ করে, প্যাসিভ ভয়েস কোথা থেকে করেন? প্যাসিভ ভয়েস করেন যখন সেটার অ্যাক্টিভ ভয়েস আছে, তখনই তো সেটার প্যাসিভ ভয়েস করেন, নাকি অ্যাক্টিভ ভয়েস নাই তার প্যাসিভ ভয়েস করে ফেলতেছেন। তো দেখেন এইখানে আগে আপনি এমপ্লয়মেন্ট, তারপরে কি লিখবেন? বৃদ্ধি পায়, ইনক্রিজ। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া,
এখন শুধু যে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া এমনটা না, ইনক্রিজ বদলে আপনি সোরিং বসাতে পারেন, ইনক্রিজের বদলে আপনি রাইজিং বসাতে পারেন, মানে অনেক শব্দ আছে। তো আমি ইনক্রিজটা সহজ শব্দ দিয়ে দেখাচ্ছি, আপনি আরো সহজ কঠিন শব্দগুলো জানতে পারবেন। প্রথম ক্লাসে দেখাবো না, কারণ শব্দের ভারটা অনেক বেশি হয়ে যাবে আপনাদের মধ্যে। সো ইনক্রিজ, ওকে। তারপরে কি, ইনক্রিজ মানে বৃদ্ধি পায়, এবং এন্ড, এন্ড দারিদ্র্যের হার, দারিদ্র, দারিদ্র মানে হচ্ছে প্রভার্টি, পোভার্টি, পোভার্টি হ্রাস পায়। হ্রাস ইংলিশ হচ্ছে ডিক্লাইন বা ডিক্রিজ, ডিক্লাইন না, হ্রাস ইংলিশ হচ্ছে ডিক্রিজ। এই যে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ মানে মানে হচ্ছে কমে যাওয়া, হ্যাঁ, হ্রাস হওয়া। তো এখানে যেহেতু ইনক্রিজ বসালাম, তো এখানে ডিক্রিজ বসালাম। এইটার অ্যান্টোনিম হচ্ছে এটা, ডিক্লাইন বসালেও হইতো, রিডিউস বসালেও হইতো, ঠিক আছে। প্রভার্টি ডিক্রিজেস, এস দিবেন। কারণ দেখেন এইখানে আপনি যখন লিখছেন যে এমপ্লয়মেন্ট, ইএনটি, তার মানে এটা একটা সিঙ্গুলার, তাই এর সাথেও একটা এস দিবেন, এর ভার্বের সাথে এস দিয়ে দিবেন। আবার কি, প্রভার্টি, এর ভার্বের সাথেও এস দিয়ে দিবেন। কেন? কারণ এটাও একটা সিঙ্গুলার, টি ওয়াই থাকলে সিঙ্গুলার, তাই এর ভার্বের সাথেও আপনাকে এস দিয়ে দিতে হবে। এগুলো কেন আমি আপনাকে বলতেছি, এটা বলার কারণ ভাই এই কারণ যে আপনি যদি এখন থেকে এই গ্রামারের ছোট ছোট অংশগুলো না শিখেন, তো আপনি গ্রামারে ভুল করবেন। আপনার কাছে মনে হচ্ছে যে 47 বিসিএস এর প্রশ্ন ইংরেজিতে কি সোজা হয়েছে, তার মানে মনে হয় সোজা হবে। ভাই বিসিএস এর প্রশ্ন ইংরেজি সোজাই হয়, সেখানে কমন না কমনের কোনো কিছু নাই, ঠিক আছে। কমন না কমনের কোনো কিছু নাই, ম্যাথও সোজাই হয়। বিসিএস এর প্রিলিমিনারির ম্যাথ সোজাই হয়, বিসিএস এর ইংরেজি সোজাই হয়, কঠিন হয় না। কঠিন যদি কোনো জিনিস হয়ে থাকে তাহলে হয় বাংলা হবে, না হয় সাধারণ জ্ঞান হবে। কঠিন যদি কোনো কিছু হয়ে থাকে হয় বাংলা, সাধারণ জ্ঞান অথবা বিজ্ঞান, তিনটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট কঠিন হবে। তো সহজ কোনটা? বিসিএস যারা প্রিপারেশন নিচ্ছেন, আমি বলবো ভাই আপনার ইংলিশে জাস্ট বেসিক জানা থাকলেই আপনি ভালো পারবেন। আর বাজারে যে বইগুলো আছে সেগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আপনি ম্যাথ, বাজারে যে বইগুলো আছে সেগুলো প্র্যাকটিস করলে আপনার ম্যাথ আর ইংলিশ হয়ে যাবে, কিন্তু আপনি চান্স পাবেন না বিসিএস এ। কারণ এবার যারা বিসিএস দিয়েছে তারা সবাই ইংলিশ আর ম্যাথ হয়েছে, সবার ম্যাক্সিমাম, মানে 80% শেষ কাহিনী। যাদের হয়নি, হবে না, তাদের হবে না সাধারণ জ্ঞানে অথবা বাংলায় অথবা বিজ্ঞানে, বুঝতে পেরেছেন। বিসিএস এর ইংলিশ, বিসিএস এর ম্যাথ খুবই সোজা। আর 49তম বিসিএস যারা দিবেন তাদেরকে একটা কথা বলে রাখি, বাংলা ভাই অনেক কঠিন থাকবে, কারণ আপনি আজ শিক্ষা ক্যাডারে যাচ্ছেন। তো বাংলা অনেক কঠিন থাকবে, ইংলিশ অনেক কঠিন থাকবে, আর ম্যাথ মোটামুটি থাকবে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন এটা কিভাবে বুঝলেন? ভাই পিএসসির অনেক কিছু চেঞ্জ হয়েছে, প্রশ্নকর্তা চেঞ্জ হয়েছে, প্রশ্ন প্রণয়নের দায়িত্ব চেঞ্জ হয়েছে, ভার চেঞ্জ হয়েছে, অনেক কিছু। তো অনেক কিছু চেঞ্জ। এবার আমি পিএসসি তে গেলাম যেদিন, সেদিন যে দেখলাম পিএসসি তে অনেক কিছু চেঞ্জ, কিন্তু এর আগে যখন পিএসসি তে গেছিলাম তখন এত কিছু চেঞ্জ আমি পাইনি। এইবার প্রথম পিএসসি তে যে দেখি অনেক কিছু চেঞ্জ। যদি আমার ভাইবাও ছিল, ওই দিনও আমি পিএসসি তে গেছিলাম, কিন্তু ওই দিন তো ধরেন ভাইবার জন্য স্পেশালাইজ ছিল, বাট সেদিন এমনি গিয়েছিলাম আর কি। তো সেদিনকারটা আর এখনকারটা একটু আলাদা, সেদিন একটু বেশি সিকিউরিটি, এখন সিকিউরিটি কম, এই আর কি পার্থক্য, এই দুইটাই। আচ্ছা যাই হোক, এইভাবে আমরা আপনাকে শেখাইলাম, এইভাবে শিখবেন, লাইক দ্যাট। আপনাকে আমি বলতেছি যে স্ট্রাকচার একটাই, সাবজেক্ট প্লাস ভার্ব। দেখেন এখানেও আমরা সাবজেক্টের পরে ভার্ব বসাইছি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। আপনি যত বড়ই সেন্টেন্স হোক না কেন, আপনি এইভাবে লিখবেন, শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে সক্ষম হয়। দেখেন কোন সেন্টেন্সে যদি মাধ্যমে অথবা দ্বারা, মাধ্যমে অথবা দ্বারা এই দুইটা কথা যুক্ত থাকে, তাহলে তার আগে কখনো সাবজেক্ট খুঁজতে যাবেন না, যাবেন না, তার আগে কখনো সাবজেক্ট খুঁজতে যাবেন না। মানে এই যে দেখেন এই পর্যন্ত কোনো সাবজেক্ট খোঁজার কোনো দরকার নেই, তার মানে তারপরে সাবজেক্ট আর ভার্ব আছে, এর আগে কোনো সাবজেক্ট আর ভার্ব নাই। তারপরে কোনটা? সাব, কর্মীরা, সাবজেক্ট, আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করতে সক্ষম হয়। এই যে সক্ষম হওয়া, সক্ষম হওয়া, ঠিক আছে, সক্ষম হয়, ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এটা তো আরেকটা সেন্টেন্স, কারণ এখান থেকে কমা দিয়ে আবার এটা আরেকটা সেন্টেন্স না, এটা আরেকটা সেন্টেন্স। এখন কথা হচ্ছে আপনি এটা কিভাবে লিখবেন।
কোন সেন্টেন্সে যদি মাধ্যমে কথাটা থাকে বা দ্বারা কথাটা থাকে, এই মাধ্যমে বা দ্বারার জন্য আপনি থ্রু ইউজ করবেন। কি ইউজ করবেন? থ্রু ইউজ করবেন। কি ইউজ করবেন? থ্রু ইউজ করবেন। তারপরে কি লেখা আছে? শিক্ষা ও প্রশিক্ষণ। তাহলে থ্রু এডুকেশন এন্ড প্রশিক্ষণ, ইংলিশ কি? ট্রেনিং। হয়ে গেছে কাজ। এখানে ইফ দিয়ে করতে পারেন, যদি আপনি ইফ নিয়ে আসেন তাহলে এখানে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে আপনাকে, তাই আমরা ইফ টিফ দিয়ে করতে চাচ্ছি না। এই মাধ্যমে কথা লেখা থাকলে থ্রু দিয়ে শুরু করব, ঠিক আছে? এখন যদি এটা আপনি দেখতে চান তাহলে আপনাকে আমি আরেকটু দেখাই, আমাদের পিডিএফ আছে, এই যে দেখেন আমাদের এইটা না, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে, এই লাইনটা তো শিখতেছি না, এই লাইনটা শেখার সাথে সাথে আপনারা এই পিডিএফটা আমি এখানে তুললে ভালো হইতো, কিন্তু একটু সময়টা কম ছিল এই জন্য তুলতে পারিনি, কারণ আপনাদের তো পিডিএফ আমাকে বানাতে হয়, বুঝেন না? এইভাবে তো পিডিএফ গুলো বানাইছে, অনেক সময় লাগতেছে এগুলো বানাইতে। তো দেখেন মাধ্যমে কথাটা আছে না, মাধ্যমে কথাটা আছে না, এই যে দেখেন থ্রু, তারপরে কি আছে? প্রযুক্তি, টেকনোলজি, শেষ। এতটুকুর আগে কোনো সাবজেক্ট দিবেন। এখন এখানে দেখেন মাধ্যমটা একটু দূরে আছে, তো এখানে লক্ষ্য করেন বিদেশি বিনিয়োগ, তাহলে মাধ্যমের জন্য থ্রু, আর বিদেশি বিনিয়োগের ইংলিশ কি? ফরেন ইনভেস্টমেন্ট। এখানে কমা দিচ্ছে, ঠিক আছে? মানে সেন্টেন্স শেষ। এখানে দেখেন মাধ্যমে, তাহলে এর আগে কোনো সাবজেক্ট খোঁজার দরকার নেই, মাধ্যমের জন্য থ্রু। আর গণমাধ্যম ইংলিশ হচ্ছে মাস মিডিয়া। গণমাধ্যম ইংলিশ কি? মাস মিডিয়া। বুঝতে পেরেছেন? তারপরে এখানে একটা কমা দিয়ে বাকি অংশ লিখবেন। এখন আসেন, আমরাও একই কাজেই করেছি এখানে, এই যে দেখেন মাধ্যমের জন্য থ্রু, আর এর আগে কি আছে? শিক্ষা ও প্রশিক্ষণ, এডুকেশন এন্ড ট্রেনিং, দিয়ে এখানে একটা কমা। কমাটা কার জন্য? এটা একটা প্রিপজিশন, এর জন্য এখানে আমরা একটা কমা বসিয়েছি। এখন লক্ষ্য করেন, কর্মীরা হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে আপনি যদি এটা আগে সাবজেক্টটা লিখে ফেলেন তাহলে আপনাকে ভার্ব লিখতে হবে। ভার্ব কোনটা? এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে হয়, সক্ষম হয়, হয়টা হচ্ছে ভার্ব, কর্মীরা হয়, ঠিক আছে? তাহলে এখন আমরা ভয়টা কি লিখবো? তাহলে কর্মীরা ইংলিশ কি? ওয়ার্কার। ওয়ার্কার। আর হয় ইংলিশ আপনি ইজ দিতে পারেন, আর দিতে পারেন। হ্যাঁ, কর্মী রা বলেছে তো এই জন্য ওয়ার্কার্স, অনেকজন কর্মী, তার মানে ওয়ার্কার্স। তাহলে এখন দেখেন হয়, আর দিয়েও করা যাবে, অথবা আপনি বিকাম দিয়েও করতে পারেন। আর দিয়েও করা যাবে কারণ কর্মীরা অনেকজন, তাই আর লিখেছি, অথবা আপনি বিকাম দিয়েও করতে পারবেন। বিকাম, হয় ইংলিশ বিকাম দিয়েও হয়, হয় ইংলিশ আর দিয়েও হয়, ঠিক আছে? তো আপনি বিকাম দিয়েও করতে পারবেন, আর দিয়েও করতে পারেন। কি হয়? সক্ষম হয়। সক্ষম হওয়া ইংলিশ হচ্ছে ক্যাপাবল অফ। ক্যাপাবল অফ, আমরা কত ছোটবেলায় এইসব প্রিপজিশন পড়তাম, তাই না? ক্যাপাবল অফ। এবার দেখেন আধুনিক প্রযুক্তির ব্যবহার। আর কি বাকি আছে? আচ্ছা, আর কি বাকি আছে? আধুনিক প্রযুক্তির ব্যবহার, এই যে দেখেন ক আছে, তার মানে এর সাথে সম্পর্ক ব্যবহারে, তার মানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে, এইটা আমাদেরকে এখন লিখতে হবে অফ। এখন ব্যবহারে ইংলিশটা আগে লিখতে হবে। এই যে দেখেন বাকি আছে কি? আধুনিক প্রযুক্তির ব্যবহার, এতটুকু তো বাকি আছে। কর্মী তো লিখে ফেলেছি, কর্মীর পরে ভার্ব লিখে ফেলেছি, এরপরে এই যে সক্ষম হওয়া ইংলিশ তো আমরা লিখে ফেলেছি যে ক্যাপাবল অফ। এখন এই যে ব্যবহার ইংলিশ কি? ইউজ, কিন্তু আমরা ইউজিং লিখবো কেন? কারণ প্রিপজিশন অফ এর পরে ইউজ লেখা যায় না, এর সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়। প্রিপজিশনের পরে কোনো ভার্ব সরাসরি বসানো যায় না, এর সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়। অফ ইউজিং আধুনিক যন্ত্রপাতি, আধুনিক ইংলিশ হচ্ছে মডার্ন, আর যন্ত্রপাতি ইংলিশ হচ্ছে মেশিনারি দিতে পারেন, ইকুইপমেন্ট দিতে পারেন, টুলস দিতে পারেন। টুলসটা সব থেকে সুন্দর, টুলস, অথবা আপনি মেশিনারি, যন্ত্রপাতি ইংলিশ কি? মেশিনারি দিতে পারেন। সো অনেকভাবে এটা করা যায়, অনেক ইজিলি করা যায়। স্ট্রাকচার এখানেও আমি ওই একটাই ফলো করেছি, যদি আপনি একটু ভালো করে দেখেন। এই যে দেখেন ওয়ার্কার্স, সাবজেক্ট, আর এই যে দেখেন আর ভার্ব, আর না বসে বিকাম ভার্ব এটাও বসাতে পারতাম। এখন আমি একটু আপনাদের কমেন্টসটা পড়বো, কারণ আমি আসলে চাচ্ছি আপনারা যাতে, যারা রেকর্ড দেখেন তারা যাতে বিরক্ত না হন। টু এর পরে কখন ভার্বের সাথে আইএনজি হয়? লিখন তালুকদার, অনেক কিছুর পরে টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন আমাদের বইগুলোতে লেখা আছে যে কমিটেড টু, কমিটেড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? তারপরে কি বলছে যে
আহ আরো আছে, মানে এখন মনে আসতেছে না। কমিটেড টু, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। এই যে এই টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এই টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এটা এখন আমরা শিখিনি। এগুলো আমাদের আসবে, এগুলো আমরা শিখবো, আমাদের এই ক্লাসগুলোতে এগুলো আমরা শিখবো। এগুলো যে বাদ যাবে তা না, এগুলো আমাদেরকে শিখতে হবে। এগুলো যখন এই যে এখন আপনাকে এটা শেখাচ্ছি, এটার মধ্যে একটু ফাঁক ফোকর থাকবে না? ওই যে মাঝে মাঝে বলবেন যে হ্যাঁ হ্যাঁ টু এর পরে ভাইয়া ভার্বের সাথে আইএনজি বসলো কেন, তখন মনে করেন দেখাবো। কারণ এখন দেখাইলে এটা বুঝবেন না, এখন দেখাইলে এটা বুঝবেন না। তখন আরো আছে, আরো আরো ওগুলা কালেক্ট করে দেখাবো, এখন মাথায় আসতেছে না। আরো আছে, আরো শব্দ এরকম আছে যে এরপরে দেখেন কমিটেড এর পরে টু আছে, কিন্তু তারপরে ভার্বের সাথে আইএনজি হয়, এখানে ডাবল এম হবে। লুক ফরওয়ার্ড টু এর সাথে ভার্বের সাথে আইএনজি হয়, বুঝতে পেরেছেন? এরকম, বুঝতে পেরেছেন? মানে এরকম। এখন এগুলো আমরা পড়তেছি না, সো দ্যাট আমাদের এখন এগুলো দরকার নেই, এখন এগুলো আমাদের দরকার নেই। যখন পড়বো তখন আমাদের দরকার পড়বে। আর আপনাদের তো নিউজ পেপার থেকে ইংরেজি শিখো, এখানে ক্লাস আছে, ওইখানেও আমরা দেখাবো। এন্ড দেন আসেন, এখানে আর কিছুই নাই। ও আচ্ছা, একটু বাকি আছে। ফলে, ফলে ইংলিশ হচ্ছে অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট। উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা ইংলিশ হচ্ছে প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি। এই যে দেখেন তা আছে, তা, তাই এই যে দেখেন টি ওয়াই আছে, তার মানে এই যে তার এই যে টি ওয়াই, এগুলা নাউন, এগুলা কোন নাউন? সিঙ্গুলার নাউন, টি আই ও এন, এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। যে শব্দের শেষে টি আই ও এন আছে, যে শব্দের শেষে ডোম আছে, যে শব্দের শেষে ডোম আছে, যেমন ফ্রিডম, যে শব্দের শেষে টি ওয়াই আছে, যে শব্দের শেষে সি ওয়াই আছে, ঠিক আছে, যে শব্দের শেষে এস আই ও এন আছে, সেগুলা সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং সেগুলা সবকিছুর পরে যদি ভার্ব বসাতে চান, তাহলে ভার্বের সাথে একটা এস অথবা ইএস বসাবেন। এখন দেখেন বেড়ে যায়, তাহলে ইনক্রিজিং বা রাইজিং, না ইনক্রিজেস, 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 এস বসাইলাম, ইনক্রিজেস। এইভাবে আপনারা বসাতে থাকবেন। তো দেখেন আমি আপনাকে বলতেছি, আপনি যদি এই ক্লাসটা বারবার দেখেন, এরপরে যদি পিডিএফটা সুন্দর করে একবার পড়েন, আপনার কোনো সেন্টেন্সে বাধা হবে না। হবে না কিসের জন্য? আপনার তো এগুলাতেই প্রবলেম ছিল, এন্ড দেন এগুলোর প্রবলেমগুলো সলভ। আমাকে খুঁজতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব ঠিক আছে কিনা। আর এই নিয়মগুলো দেখেন, আমার প্রত্যেকটা নিয়ম এখানে উঠে আসছে। লাইক দ্যাট। আসেন আরেকটা দেখাই। এখানে দেখেন, যদি কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, তবে তা ঐতিহ্যবাহী পদ্ধতির চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হবে। চেয়ে অথবা মতো, এখানে আরেকটা রুলস আছে, কিন্তু আমার এখন এখানে আগে সাবজেক্ট আর ভার্ব খুঁজতে হবে। প্রথম সেন্টেন্স এইটা, তো এখান থেকে আগে সাবজেক্ট আর ভার্ব খুঁজতে হবে, পরের সেন্টেন্স ওইটা, ওইটা পরে সাবজেক্ট আর ভার্ব খুঁজবো। এর প্রথম সেন্টেন্স এইটা, যদি কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে যদি কথা যেহেতু লিখাই আছে, সেহেতু আমরা ইফ ইউজ করতে পারি, না ইউজ করলেও চলতো, কিন্তু ওটা পরে শেখাচ্ছি। কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, আচ্ছা যদি আপনি ইফ দেন, আচ্ছা ইফ, আচ্ছা এখন কি আধুনিক কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, ইফ। আচ্ছা দেখেন এইখানে, দেখেন আমরা এইখান থেকে লেখা শুরু করব, কৃষি ক্ষেত্রে ইফ। এখানে লেখা শুরু করলে হবে না, ইফের পরে ইন বসানো যাবে না, হ্যাঁ, এই জন্য বসাতে পারছি না। এরপর আমরা একটা ভার্ব বানাবো আর কি, সাবজেক্ট বানাবো। এই যে ইফ বসালে একটা সাবজেক্ট বানাইতে হবে, সমস্যা এখানে। তাহলে আধুনিক প্রযুক্তির ব্যবহার, এটাকে আমরা সাবজেক্ট বানাতে পারি। ব্যবহার করা হয়, এটাকে আমরা সাবজেক্ট বানাতে পারি। যদি এখানে আপনি টু দিয়ে করতেন তাহলে আরো বেটার হইতো। দেখেন যদি আমরা টু দিয়ে করতাম তাহলে হয়ে যেত, যেহেতু ইফ আছে আমাকে একটা সাবজেক্ট বানাতে হচ্ছে, একটা ঝামেলা হচ্ছে না। তাহলে টু, তাহলে টু ইউজ করবেন। এই যে দেখেন টু, ইফের বদলে ইফ বাদ, ধরেন যদি নাই এরকম, টু দিয়ে ইউজ করলে কি হচ্ছে? ব্যবহার করা হয়। টু ইউজ অফ কি? আধুনিক প্রযুক্তি। তাহলে টু ইউজ অফ আধুনিক প্রযুক্তির ইংলিশ কি? টু ইউজ অফ মডার্ন টেকনোলজি। মডার্ন, দুইটাই শেখাই, দুইটাই শেখাই। টু ইউজ অফ মডার্ন টেকনোলজি। দেখেন এইভাবে লিখলে কোনো সাবজেক্টের দরকার নাই, কিন্তু অন্য আরেকভাবে লিখলে সাবজেক্টের দরকার আছে। কিসে? ইন কৃষি ক্ষেত্রে, ইন এগ্রিকালচার।
ইন এগ্রিকালচার। দেখেন, টু ইউজ অফ মডার্ন টেকনোলজি ইন এগ্রিকালচার হয়ে গেছে না? এখন যদি আপনি মনে করেন ওইটা দিয়ে না শুরু করে আপনি যদি ইফ দিয়ে শুরু করেন, তাহলে আপনাকে একটা সাবজেক্ট বানাতে হবে, কারণ সাবজেক্ট নাই। তো আমাকে এখন সাবজেক্ট বানাতে হবে। তাহলে দেখেন, এখানে আমরা সাবজেক্ট কি করব, ব্যবহার করা হয়, এইটাকে আমি এখন সাবজেক্ট বানাবো। তো দেখেন, ও আরেকটা জিনিস এটা মাথায় রাখেন, আমরা একটা জিনিস শিখাই দিই, যদি আপনি সাবজেক্ট প্লাস ভার্ব যদি না খুঁজে পান তাহলে এম ইজ আর ইউজ করবেন, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ভার্ব যদি না খুঁজে পান তাহলে এম ইজ আর ইউজ করবেন। এখানে ভার্ব আছে, যেমন ইফ আধুনিক প্রযুক্তির ব্যবহার, দ্য ইউজ অফ মডার্ন টেকনোলজি। আচ্ছা, ইফ উই ইউজ, উই, এই যে এখানে আমরা একটা সাবজেক্ট ধরে নিলাম, ইফ উই ইউজ অফ দ্য মডার্ন টেকনোলজি, মডার্ন টেকনোলজি, use of the modern technology, if we use of the modern technology, ঠিক আছে? কিসে? in agriculture, এই যে in agriculture দুই ভাবেই শিখাইলাম। এখন লক্ষ্য করেন, আপনি যখন সাবজেক্ট খুঁজে পাবেন না তখন কি কি বসাতে পারবেন। সাবজেক্ট যখন খুঁজে পাবেন না তখন ইট বসাতে পারবেন, সাবজেক্ট যখন খুঁজে পাবেন না তখন ওয়ান বসাতে পারবেন, সাবজেক্ট যখন খুঁজে পাবেন না তখন দে বসাতে পারবেন। ঠিক আছে, এই তিনটা বসাতে পারবেন। আপনি ইফ ওয়ান ইউজ এটাও বসাই দিয়ে চলতে পারবেন, কিন্তু এখানে ইফ উই ইউজ অফ দ্য মডার্ন টেকনোলজি ইন এগ্রিকালচার, তবে ইংলিশটা আর বসে না। যদি আপনি ইফ বসায় দেন তাহলে তবে ইংলিশটা আর বসে না, কারণ ইফের বাংলা হচ্ছে যদি তবে অথবা যদি তাহলে। ইফের বাংলা কি? ইফের বাংলা হচ্ছে যদি ডট 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 তাহলে, অথবা ইফের বাংলা হচ্ছে যদি তবে। বুঝতে পেরেছেন? তার মানে ইফের বাংলা যদি তাহলে বা যদি তবে। তাহলে দেখেন, আপনি ওই তাহলে যদি একসাথে বসাই দিয়েছেন, সো দ্যাট এখানে আর বসবে না। হ্যাঁ, তারপর কি বলছে? আচ্ছা, এখন এই যে টেকনোলজি, আচ্ছা, তা ঐতিহ্যবাহী পদ্ধতির চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হবে। এবার আসেন, এই চেয়ে অথবা মতো, বাংলা কোনো বাক্যের মাঝে যদি চেয়ে অথবা মতো কথাটা লেখা থাকে তাহলে আমরা কি করব, আগে সাবজেক্ট ভার্বটা বসাই নি। তাহলে এখানে আমরা, তাহলে এই যে তা ইংলিশটাকে বসাই নি, তা ইংলিশ, এটা সাবজেক্ট, ইট বসাই দিলাম সাবজেক্ট হিসেবে, তাইয়ের ইংলিশ ইট বসাই দিলাম। আচ্ছা, ইট সাবজেক্টটা বসানোর পরে দেখবেন যে চেয়ে কথা লেখা আছে। সাবজেক্টটা বসানোর পরে কি দেখবেন, চেয়ে অথবা মতো এই কথা লেখা আছে। যেমন আমাদের একটা কোর্স আছে না, যে নিউজ পেপারের মতো ইংরেজি শিখি, তাহলে মতোটা কোন জায়গায়? মাঝে। ঠিক একইভাবে চেয়েটা মাঝে থাকবে। এখন দেখেন, আচ্ছা ইট, আচ্ছা এটা সাবজেক্ট আর ভার্বটা আগে লিখে ফেলি। হ্যাঁ, এটাকে সাবজেক্ট আর ভার্বটা লিখে ফেলি। ইট এরপরে লিখতে হবে না, ইটের পরে আপনি যে ফলপ্রসূ হয়, ফ্রুটফুল, ফলপ্রসূ হয়, ইট ফ্রুটফুল, এটা দিতে পারেন। আমি চেয়ে অনেক বেশি, এইটা সেন্টেন্সটা একটু অন্যরকম, এইটার জন্য আমাদেরকে একটু ঘুরায় পেঁচায় আসতে হবে। তবে আমরা একটা সহজ পদ্ধতি দেখাই। তাই জন্য আমরা এখানে ইট বসাইলাম, ইট অনেক বেশি ফলপ্রসূ হয়, এই চেয়ে তারপরেটা আমরা বসালাম, ইট ইট মাছ অনেক বেশি, তাই অনেক বেশির ইংলিশ হচ্ছে মাছ মোর। অনেক বেশি ইংলিশ কি? মাছ মোর। ইট মাছ মোর ইফেক্টিভ, ফলপ্রসূ ইংলিশ কি দিব এখানে? ইফেক্টিভ। ইট মাছ মোর ইফেক্টিভ, অনেক বেশি ইংলিশ কি? মাছ মোর। ইট মাছ মোর ইফেক্টিভ। এরপরে দেখেন, এরপরে এই যে চেয়ে আছে, দেন দেখেন চেয়ের পরেরটা আগে বসছে এবং আগেরটা পরে বসবে।
আর কি ঐতিহ্যবাহী পদ্ধতি, ঐতিহ্যবাহী পদ্ধতি, আচ্ছা পদ্ধতি। দেন ট্রেডিশনাল মেথড, ট্রেডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী, ট্রেডিশনাল মানে কি ঐতিহ্যবাহী, আর পদ্ধতি ইংলিশ হচ্ছে মেথড লিখে দেন, সংক্ষেপে একটু লিখি পরে দেখাচ্ছি, এই নিয়মটা দেখাচ্ছি। মেথডস, মেথডস ইট মাচ মোর ইফেক্টিভ দেন ট্রেডিশনাল মেথড, যদিও এটা মাথায় ঢুকাই দিতেছি। যখন দেখবেন কোন বাক্যে চেয়ে অথবা মতো আছে, চেয়ের পরের অংশটা আগে যাবে, আগের অংশটা পরে আসবে। মানে ধরেন এখানে চেয়ের পরের অংশটা কি ছিল, অনেক বেশি ফলপ্রসূ, তাহলে ইট আমি সাবজেক্ট লেখার পরে মাচ মোর ইফেক্টিভ, ইট মাচ মোর ইফেক্টিভ। তারপরে চেয়ের ইংলিশ হচ্ছে দেন, চেয়ের ইংলিশ কি দেন, দেন মানে হচ্ছে চেয়ে, আর মতো ইংলিশ হচ্ছে সাচ অ্যাজ, মতো ইংলিশ কি সাচ অ্যাজ, এর মানে কি মতো, মতো, মতো ইংলিশ কি সাচ অ্যাজ, আর দেন ইংলিশ কি চেয়ে, সাচ অ্যাজ না, সাচ, মতো ইংলিশ আপনি লাইক দেন অথবা সাচ দেন, সাচ অ্যাজও হবে, সাচ অ্যাজও হবে, ঠিক আছে। চেয়ে ইংলিশ হচ্ছে, চেয়ে ইংলিশ হচ্ছে দেন, আর মতোর ইংলিশ সাচ অ্যাজ, এটাই মনে রাখেন, অন্যরা মনে রাখার দরকার নেই, এটাই মনে রাখেন। তো মনে রাখবেন এইটার পরের অংশটা আগে যাবে, তারপরে চেয়ে বসবে, তারপরে আগের অংশটা বসবে, লাইক দ্যাট। আমরা এটা একটু দেখি, আমরা এটা একটু দেখি, না দেখলে হবে না। আচ্ছা, ইট বিকাম, বারবার বিকাম দিয়েছে, ইট ইজ মাচ মোর ইফেক্টিভ, ইজ অথবা বিকাম দিতে হতো, আমার এখানে একটু মিস্টেক হয়েছে, ইট ইজ বিকাম বা ইট মাচ মোর ইফেক্টিভ, এভাবে হবে না, ইট ইজ মাচ মোর ইফেক্টিভ, হ্যাঁ, দেন ট্রেডিশনাল মেথডস। এবার লক্ষ্য করেন এইখানে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, এইটা না, এটা না, এই যে, এই যে এখান থেকে দেখাই, এটাকে বড় করতে হবে নাকি জানি না, এটা বড় করলে ওরা আর একটু বেটার লাগবে। আই ডোন্ট নো, আপনাদের তো কমেন্টস পড়তেছিলাম না তখন, অনেকক্ষণ ধরে কমেন্টস পড়তেছি না। কমেন্টস একটু কম পড়ার কারণটা হচ্ছে কমেন্টস একটু কম পড়ার কারণ হচ্ছে এই যে দেরি হয়ে যায় অনেক বেশি। আচ্ছা, দিয়ে দিবে ক্লাস শেষে ইনশাআল্লাহ। ও আচ্ছা, পিডিএফ কিভাবে পাবো? এই ক্লাসের উপরে, এই ক্লাসের উপরে লিঙ্কটা থাকবে, কারণ এই ক্লাস তো এক মাস পরে ডিলিট হয়ে যায় না, তাই আমরা কি করি, এই ক্লাসটা এখন একবার ডাউনলোড করে নিব, ডাউনলোড করে এটাকে আবার আপলোড করব, একটু সময় লাগে, ডাউনলোড করে একটু আপলোড করতে একটু যতক্ষণ সময় লাগে আর কি, হ্যাঁ খুব বেশি না, আধা ঘন্টার মতন সময় লাগে। আপলোড করার সময় এটার পিডিএফ লিঙ্কটা টুস করে উপরে দেওয়া থাকবে, জাস্ট উপরে লেখাও থাকবে এটা পিডিএফ লিঙ্ক, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আসেন এখান থেকে এই জিনিসগুলো লক্ষ্য করেন, এই যে চেয়ে কথা আছে, তাহলে বেশি ব্যয়বহুল, তাহলে দেখেন হায়ার এডুকেশন, এটা সাবজেক্ট, এটা ভার, ভার বসায়নি আমি, একটা ভুল করেছি, সেটা হচ্ছে ভার বসাতে ভুলে গেছি, তো এখানে ভার বসা, ওইখানেও ভার বসাতে ভুলে গেছি, হ্যাঁ ভার বসাতে ভুলে গেছি। তো দেখেন সাবজেক্ট আর ভার বসায় দিলাম, এই যে সাবজেক্ট আর ভার্ব, এটা সাবজেক্ট এটা ভার্ব, ইজ। এরপরে দেখেন চেয়ে কথাটা লেখা আছে, চেয়ের ওই পাশে কি বেশি ব্যয়বহুল, তাহলে মোর এক্সপেন্সিভ মানে বেশি ব্যয়বহুল। তারপরে চেয়ের ইংলিশ কি দেন, তারপরে ইংলিশ কি উচ্চশিক্ষা ও প্রাথমিক শিক্ষা, তাহলে সরি উচ্চশিক্ষার ইংলিশ তো এই যে এটা বসাইছে, প্রাথমিক শিক্ষা প্রাইমারি এডুকেশন, মানে আরেকবার দেখাই, মানে এটা কি উল্টাপাল্টা বলতেছি। ধরেন এটা সাবজেক্ট, এই সেন্টেন্সের কোনো ভার্ব নাই, ভার্ব না থাকলে কি বসাতে হয়, এম ইজার বসাতে হয়, তার মানে উচ্চশিক্ষার ইংলিশ কি হায়ার এডুকেশন, সাবজেক্ট বসানো হয়েছে। এখন কি ভার্ব বসানো হয়েছে, সাবজেক্ট আর ভার্ব বসানো হয়েছে, এই যে সাবজেক্ট এই যে ভার্ব, এই যে সাবজেক্ট এই যে ভার্ব, হ্যাঁ। এখন কি করব, চেয়ে কথাটা লেখা আছে, চেয়ের পরের অংশ কি বেশি ব্যয়বহুল, মোর এক্সপেন্সিভ, তারপরে চেয়ের ইংলিশ কি দেন লিখবো, তারপরে তার আগের অংশ কি প্রাথমিক শিক্ষা প্রাইমারি এডুকেশন। নিচেরটাতে লক্ষ্য করেন এখানেও চেয়ে কথাটা লেখা আছে, তাহলে আগে সাবজেক্ট আর ভার্ব লিখে ফেলবেন। যেমন শহরের জীবন, এটা আমার সাবজেক্ট, হ্যাঁ দ্রুতগামী, ভার্ব নাই, তাই আমি এখানে ইজ ইউজ করব, সিটি লাইফ ইজ, ঠিক আছে, মানে এম ইদারের মধ্যে একটা ইউজ করতে হবে। তারপরে দেখেন চেয়ে ইংলিশ আছে, তাহলে চেয়ের পরের ইংলিশ কি অনেক দ্রুতগামী, তাই পরেরটা আগে লিখবেন, তারপরে চেয়েটা লিখবেন, চেয়ের ইংলিশ হচ্ছে দেন, তারপরে গ্রাম অঞ্চল পরে লিখবেন, রুরাল লাইফ, মানে গ্রাম অঞ্চলের রুরাল লাইফ।
ঠিক আছে, রুরাল দিলেই হয়, কিন্তু রুরাল লাইভ দিয়েছে আর কি। এরপর লক্ষ্য করেন এখান থেকে দেখেন দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিকের চেয়ে উৎপাদনশীল। তাহলে দক্ষ শ্রমিক এটা কি দক্ষ শ্রমিক, এটা আমার সাবজেক্ট, এই সেন্টেন্সের ভার্ব নাই, এই যে দেখেন সাবজেক্ট আর এই যে ভার্ব বসানো হয়েছে, আর এম ইদারের মধ্যে একটা বসাতে হবে। মানে আমরা এতদিন আমাদের তো ফ্রি ক্লাস অনেক দেখেছেন যে যদি আপনি ভার্ব না খুঁজে পান তাহলে এম ইদার বসায় দিবেন, আর যদি সাবজেক্ট না খুঁজে পান তাহলে ইট, ওয়ান অথবা দে এগুলো বসায় দিবেন। তাহলে স্কিল ওয়ার্ক মানে দক্ষ শ্রমিক, ভার্ব, তাহলে সাবজেক্ট আর ভার্বের কাজ শেষ। এখন এই চের পরের অংশ কি উৎপাদনশীলতা, তাহলে মোর প্রোডাক্টিভ বা প্রোডাক্টিভিটি দিলেই হইতো, তাই না, প্রোডাক্টিভিটি দিলেই হইতো, ঠিক আছে। তারপরে কি বলছে, দেন আনস্কিল ওয়ার্কার, এই যে অদক্ষ শ্রমিকের ইংলিশটা এই পিছনে লেখা, তার মানে বাংলায় যেটা আছে উল্টায় দিতে হবে। মতর ক্ষেত্রেও একই, মতর ক্ষেত্রেও একই, মতের আগেরটা পরে যাবে, পরেরটা আগে আসবে, শুধু সাবজেক্ট আর ভার্ব লিখে নিতে হবে, ঠিক আছে। এখন এটাকে আপনি আরো অনেক ভাবে লিখতে পারেন। আপনার মনে হচ্ছে যে সাবজেক্ট আর ভার্বই আগে লিখে দিতে হবে নাকি, না ভাই, আপনি সাবজেক্ট আর ভার্ব যেখানে ইচ্ছে সেখানে লিখতে পারবেন। আপনার যদি মনে হয় যে ভাই একটা কাজ করি, চের ইংলিশটা আগে লিখে ফেলি, চের এখানে চের ইংলিশ আছে আগে কি উৎপাদনশীল, তো ধরেন আমি বললাম যে মোর ইফেক্টিভ, মোর প্রোডাক্টিভ, মোর প্রোডাক্টিভ দেন, পরে কি আছে অদক্ষ শ্রমিক, দেন আনস্কিল ওয়ার্ক, আনস্কিল, আনস্কিল ওয়ার্কার, ঠিক আছে, দেন আনস্কিল ওয়ার্কার, মোর প্রোডাক্টিভ দেন আনস্কিল ওয়ার্কার, কমা, এরপরে সাবজেক্টের ভার্ব বসাতে গেলে কমা বসে তারপরে বসাতে হবে স্কিল ওয়ার্কার, এই যে এখানে স্কিল ওয়ার্কার আর কি, স্কিল ওয়ার্কার, বুঝতে পেরেছেন। বারে কি দেখেন স্কিল ওয়ার্কার আর, স্কিল ওয়ার্কার আর ভার্ব বসায়নি, এই যে ভার্ব স্কিল ওয়ার্কার আর, এটা পিছনে বসালেন, মানে এখান থেকে শুরু হলো মোর প্রোডাক্টিভ দেন আনস্কিল ওয়ার্কার, স্কিল ওয়ার্কার আর, বা স্কিল ওয়ার্কার দিলে এই জায়গায় হয়ে যায়, ভার্ব আর না বসালেও চলে, কিন্তু ভার্ব একটা সেন্টেন্সে খাদ্য তো বসাতেই হয়, তো এইভাবে বসালেও হবে। কিন্তু আপনি একদম সহজটা শিখেন যে চে অথবা মত লেখা থাকলে আগে সাবজেক্ট আর ভার্বটা লিখে ফেললেন, তারপরে চেয়ের আগের অংশটা পরে দিবেন, পরের অংশটা আগে দিবেন, এরকম করে আপনি এই ক্লাসটাই শুধুমাত্র, আমি এইভাবে ক্লাস করাই না, সচরাচর নর্মাল সেন্টেন্স গুলো নিয়ে আসি করাতে থাকি, কিন্তু দেখি যে স্টুডেন্টের প্রবলেম থেকেই চলে যাচ্ছে, এবং একটা জিনিস একবার আসার পরে আরেকবার যে করতে হয় এটাও স্টুডেন্টরা মানে একটু কমই বোঝে। এখানে আসেন, দক্ষ জনশক্তি ছাড়া একটি জাতি কখনো শক্তিশালী অর্থনীতি হিসাবে গড়ে উঠতে পারে না। করে ওঠা বা গড়ে ওঠা, করে তোলা আর কি, করে তোলা, গড়ে তোলা, এই দুইটার ইংলিশ হচ্ছে মেক। করে তোলার ইংলিশ হচ্ছে মেক। কিন্তু যখন আপনি বলবেন গড়ে ওঠা, তখন গড়ে ওঠা এটার ইংলিশ হচ্ছে বিকাম। এটাও দিতে পারেন বা অনেক কিছু দিতে পারেন। তো ধরেন করে তোলা গড়ে তোলাটাই শিখে রাখেন, এখানে করে তোলা গড়ে তোলাও ইউজ করা যাবে, অথবা গ্রিউ ইউজ করা যাবে। সো আপনি এখানে যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবেন। করে তোলা গড়ে তোলা ইংলিশটাই মনে রাখেন। তো এখন আমরা কি করব, দক্ষ জনশক্তি ছাড়া একটি জাতি কখনো শক্তিশালী অর্থনীতি হিসাবে গড়ে উঠতে পারে না। তার মানে এখানে একটি জাতি, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্ট পাওয়া একটু মুশকিল, আর গড়ে উঠতে পারে না পর্যন্ত কিন্তু ভার্ব, কারণ পারা না পারা এগুলা মডাল ভার্ব, পারা না পারা এগুলা মডাল ভার্ব। তো হতে পারা, হতে পারেনি, সম্ভাবনা সবকিছু মডাল ভার্ব। তো মডাল ভার্বের বিষয়গুলো কি, আপনাকে সাবজেক্টের পরে মডাল ভার্বটা লিখতে হয়। কেমন, ধরেন এরকম যে এটা সাবজেক্ট এটা ভার্ব, আমি যদি সাবজেক্ট আর ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করি তাও করা যাবে, অথবা আপনি যদি এইটা দিয়ে শুরু করেন তাহলে দেন এইটা দিয়েও শুরু করা যাবে।
এই যে দেখেন দক্ষ জনশক্তি ছাড়া, তাহলে উইদাউট স্কিলড ম্যান পাওয়ার, স্কিল ম্যান পাওয়ার, উইদাউট স্কিলড ম্যান পাওয়ার। এখন এখানে কি কমা দিব কেন? কারণ এই যে এখানে প্রিপজিশন দিয়ে শুরু করেছেন, ঠিক আছে? এখন এখানে আপনি সাবজেক্ট বসাতে চাচ্ছেন, এই জন্যও কমা দিতে পারেন। তো একটি জাতি, আর ন্যাশন। এবার দেখেন পারে না ইংলিশ হচ্ছে, এটা হচ্ছে মডাল ভার্ব, এটা আগে বসাতে হবে আর এই ভার্বটা পরে বসাতে হবে, মডাল ভার্বের পরে মেইন ভার্বটা। তাইলে পারে না, তাহলে ক্যান নট। এখন দেখেন কখনো বলেছে, কখনো পারে না, কখনো কথা থাকলে নেভার বসাতে হয়, ক্যান নেভার। আর যদি বলে পারে না তাহলে ক্যান নট। আবার শুনেন, যদি বলা হয় কখনো তাহলে নেভার এভার, যদি বলা হয় কখনো তাহলে নেভার অথবা এভার, এই দুইটার মধ্যে একটা। আর যদি বলা হয় যে কখন পারে না, শুধু পারে না লেখা আছে, তাহলে আমি এখানে ক্যান নট লিখতাম, ক্যান নেভার। এখন ক্যান নেভার, কারণ কখনো পারে না। কখনো কথা লেখার জন্য এই পারে নাকে আমি ক্যান নট লিখতে পারবো না, ক্যান নেভার বলতে হবে। কখনো পারে না গড়ে উঠতে, ক্যান নেভার মেক, বা ক্যান নেভার গ্রো, ঠিক আছে? ক্যান নেভার গ্রো দিতে পারেন, মেকও দিতে পারেন, আপনি গ্রো দিতে পারেন, গ্রো গড়ে উঠতে পারেন, ইংলিশ গ্রো দেওয়া যায়, ঠিক আছে? বা ক্যান নেভার বিল্ড, গড়ে উঠতে পারে না। শক্তিশালী অর্থনীতি হিসাবে, শক্তি, আর বাকি আছে কি? শক্তিশালী অর্থনীতি হিসাবে, এটাই তো বাকি আছে। তাহলে আপনাকে কি করতে হবে? অ্যাজ, হিসাবে ইংলিশ, হিসাবের ইংলিশটা আগে লিখে ফেলতে হয় সবসময়। যখন দেখবেন যে হিসাবে কথাটা লেখা আছে, ওইটা আগে লিখে ফেলতে হয়। অ্যাজ শক্তিশালী অর্থনীতি, হ্যাঁ, পাওয়ারফুল ইকোনমি, পাওয়ারফুল ইকোনমি। এখন অ্যাজ আ পাওয়ারফুল ইকোনমি দিলে বেশি সুন্দর লাগতো, পাওয়ারফুল ইকোনমি। মানে এইভাবে আপনারা এটা করবেন, খুবই ইজি। এখানেও আমার যেটা ঘটনা ঘটাইছি আমি, এই যে দেখেন এটা সাবজেক্ট, এই যে দেখেন এটা সাবজেক্ট, আর এই যে দেখেন ক্যান নেভার মেক, এটা ভার্ব। এই সাবজেক্ট আর ভার্বকে আপনি যেখানে সেখানে বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এগুলো এই যে সাবজেক্ট আর ভার্ব একসাথে রেখে যেখানে সেখানে বসাতে হবে। কিন্তু বাকিগুলো এই যে দেখেন উইদাউট স্কিল ম্যান পাওয়ার, ম্যান পাওয়ারটা একসাথে হবে, আমি আলাদা আলাদা করে লিখে ফেলছি, ম্যান পাওয়ার একসাথে হবে, উইদাউট স্কিল ম্যান পাওয়ার। এইটা না লিখে আপনি যদি আগে লিখতেন, আর নেশন ক্যান নেভার মেক বা ক্যান নেভার গ্রো অ্যাজ এ, কি বলছে, পাওয়ারফুল ইকোনমি উইদাউট স্কিল ম্যান পাওয়ার, অথবা আর নেশন ক্যান নেভার মেক, মানে সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব কি আপনাকে একসাথে রাখতে হবে, সাবজেক্ট আর ভার্ব সবসময় একসাথে থাকবে। বাকি কোনোটা যেটা যেখানে ইচ্ছে সেটা সেখানে বসাতে পারবেন এখন। সো এটাই স্ট্রাকচার, যে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসবে, এটাই স্ট্রাকচার, এটাই স্ট্রাকচার। আর কোনোটা আপনার স্ট্রাকচার আমি ফলো করতে আপনাকে বলি নাই, আপনার যেটা ইচ্ছে সেটা সেখানে বসাবেন, ফলো করতে বলি নাই। সো এইখানেও আমি যদি বলি আর ন্যাশনটাকে আমি সামনে বসাবো, বসায় দেন, তারপরে উইদাউট স্কিল ম্যান পাওয়ার, আর ন্যাশন উইদাউট স্কিল ম্যান পাওয়ার, আর ন্যাশন ক্যান নেভার মেক উইদাউট স্কিল ম্যান পাওয়ার। সমস্যা আছে? মানে আ ন্যাশনটাকে আগে লিখলাম, তারপরে লিখলাম উইদাউট স্কিল ম্যান পাওয়ার, মানে এরপরে এটা বসাইলাম, বসানোর পরে বললাম যে, এরপরে এটা বসানোর পর বললাম যে অ্যাজ আ পাওয়ারফুল ইকোনমি। সমস্যা আছে? সমস্যা নাই। তো আমার কথা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসবে, আর কোনোটা পাশাপাশি বসে না। না বসে আপনি নিউজ পেপার যত বেশি পড়বেন এই বিষয়গুলো ধরতে পারবেন। যেমন আমি একটা কোর্স করাচ্ছিলাম ইউ স্কোয়ারে, সেখানে আমি নিউজ পেপারের অ্যানালাইসিস করছিলাম। হ্যাঁ, মানে আমি সেখানে করাচ্ছিলাম কিভাবে, যে স্ট্রাকচার ধরে ধরে ফ্রি হ্যান্ড রাইটিং করাচ্ছিলাম। তো আমার কাছে, আমি প্রথম ওইখান থেকে নিউজ পেপার পড়ানো শেখানো শুরু করি। তো আমি যখন ওটা করতেছিলাম তখন আমি একটা জিনিস করতেছিলাম, সেটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব, মানে আমি আপনাকে স্ট্রাকচার শেখাচ্ছি, বাট একটা স্ট্রাকচার আমি যখন নিউজ পেপার গুলো ওদেরকে দেখাচ্ছিলাম যে নিউজ আসেন আজকে, মানে একটা ক্লাস ছিল এরকম, 5টা ক্লাস ছিল এরকম, যে নিউজ পেপার অ্যানালাইসিস ক্লাসের নাম হচ্ছে নিউজ পেপার অ্যানালাইসিস। তো 5টা নিউজ পেপার নিয়ে আসছি। এরপরে তাদের যে স্ট্রাকচার গুলো আমি ভাঙতেছি আর আমি ভাবতেছি যে আমি যে আমার স্টুডেন্টকে প্রায় হাজার হাজার স্ট্রাকচার দেখাইলাম, একটা স্টুডেন্টও
এই নিউজ পেপারের একটা স্ট্রাকচারের সাথে মিলতেছে না। সো আমি পুরাই অবাক, কেন তাহলে আমরা স্ট্রাকচার শিখছি কেন? তখন আমি কি করলাম, একটা বইয়ের স্ট্রাকচার নিয়ে আসলাম, আপনারা ওই যে অ্যারাবিয়ান নাইটস এর বইগুলা জানেন না, গল্পগুলা নিয়ে আসলাম, এনেও দেখি যে ওইটারও মিলতেছে না। তো বিপদে পড়ে গেলাম। আচ্ছা, এতগুলো স্ট্রাকচার শেখাইলাম, এই একটা সেন্টেন্স অ্যানালাইসিস করে মিলতেছে না, ঘটনা কি? ঘটনা তো অবশ্যই আছে। মিলতেছে কোন দুইটা? মিলতেছে সবসময় সাবজেক্ট প্লাস ভার্ব, মিলতেছে সবসময় সাবজেক্ট প্লাস ভার্ব, বাকি আর কোনোটা মিলে না। মানে সাবজেক্টের পরে ভার্ব বসবে, এটা মিলতেছে। আজব ব্যাপার। হ্যাঁ, মাঝে মাঝে ভার্বের আগে অ্যাডভার্ব ঢুকে যাচ্ছে, মাঝে মাঝে ভার্বের আগে অ্যাডভার্ব ঢুকে যাচ্ছে। সো সেটা হয়। মডাল ভার্ব তো ভার্বই, মডাল ভার্ব ঢুকে যাচ্ছে ভার্বের আগে, ওটা তো ভার্বই, ভার্বেরই একটা অংশ, সাহায্যকারী ভার্ব। কিন্তু অ্যাডভার্ব ঢুকে যাচ্ছে, ওইটা হয়। অ্যাডভার্বকে বাহির করে দিলেও হয়, অ্যাডভার্বকে শেষে দিলেও হয়, অ্যাডভার্বকে শুরুতে দিলেও হয়ে যায়। তো দেখলাম যে কি রে, ঘটনা কি? হাজার হাজার স্ট্রাকচার শিখলাম, স্ট্রাকচার তো একটাই মিলতেছে, সাবজেক্ট প্লাস ভার্ব, আর কোনো স্ট্রাকচার মিলে না। ইভেন আস্তে আস্তে আমি বিষয়গুলোকে ধরতে পারছি। যখন আমি নিউজ পেপারের মতো ইংরেজি কোর্স ছাড়ি গত 9 মাস আগে, না 9 মাস না, গত 12-13 মাস আগে কথা বলতেছি, 12-13 মাস আগে আমি যখন ছাড়ি, গত বছরের মনে হয় সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ 12 বছর, 1 বছর আগে আমি যখন নিউজ পেপারের মতো ইংরেজি কোর্সটা ছাড়ি, তখন থেকে শুরু করে এই পর্যন্ত আমি একটা স্ট্রাকচার দিয়ে পড়ে এসেছি, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। হ্যাঁ, পড়ানোর সময় একটা জিনিস খেয়াল করেছি যে যার যেখানে প্রবলেম আছে, প্রবলেমগুলো আজকে এখানে তুলছি। যত স্টুডেন্টের প্রবলেম আছে সব প্রবলেম এখানে তুলেছি। এখন লক্ষ্য করেন আপনারা কি করবেন ভাই, আপনারা কি করবেন দেখেন, এগুলা তো আছে এখানে, এই যে এগুলো প্র্যাকটিস করবেন, এই যে সেন্টেন্সটা পড়বেন প্লাস এটা প্র্যাকটিস করবেন, এখানে প্র্যাকটিস করবেন, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এবং আমি কি বলেছি এটা মনে রাখবেন। আর এই যে লাইন 7, 7, 8, 8-এরও কোনো আর পার্থক্য নাই, ওই একই, মানে 8-9 দেখাইলে আপনারা মনে হয়তো ইজি, এই 8-9 দেখাইলে আপনারা বলতেন যে আরে ভাই এগুলো তো সব ইজি, এগুলা তো সমস্যা নাই, এগুলো সমস্যা নাই, এগুলো সাবজেক্ট ভার পাশাপাশি বসালেই হয়। কিন্তু ওগুলাতে একটু সমস্যা থাকে, ঠিক আছে? এগুলো সাবজেক্ট ভার পাশাপাশি বসাবেন, বসালেই হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই অনুচ্ছেদ গুলা একে একে একবার প্র্যাকটিস করবেন। যদি আমি বলবো যে এটা হয়তো আপনারা অনেক আগে আপনারা সবাই দেখেছেন যে আমি এগুলো দিতাম, সেখান থেকে আপনারা হয়তো দেখেছেন, কিন্তু আমি বলবো এগুলো অনুচ্ছেদ গুলো আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। দেখেন আমি এবার এগুলোর উত্তরগুলো কিভাবে দিয়েছি, এই যে এখানে বোল্ড করে দিয়েছি যে এখানে কার কার কোথায় সমস্যা হবে, এগুলা বোল্ড করে দিয়েছি। এই যে বোল্ড করে দেওয়া যেগুলা, এগুলো আপনাদের সমস্যার অংশ, শিখাই দিয়েছি, আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন যেটা করবেন, আর একটা দুটা লাইন বাকি ছিল মনে হয়, এখন যেটা করবেন দেখেন, করার পরে ওই যে লাইনগুলো দেখলেন করলেন, এখন আপনি মিলাবেন, প্রত্যেকটা লাইন বাই লাইন মিলাবেন, ভোকাবুলারি এখানে আছে এগুলো মিলাবেন। এই যে লাইন বাই লাইন আপনাকে করে দেওয়া হয়েছে, এই যে লাইন বাই লাইন আপনাকে কি করে দেওয়া হয়েছে। সো আপনি এখান থেকে সুন্দর করে আবার প্র্যাকটিস করতে বসবেন। এই 4টা অনুচ্ছেদ যদি এরকম করে মাত্র 3 দিন প্র্যাকটিস করেন, আপনার ইংরেজি রাইটিং নিয়ে কোনো সমস্যা নাই। খালি মাথায় রাখবেন একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব, মাথায় রাখবেন একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব, আর কোনো স্ট্রাকচার পৃথিবীতে নেই। এখান থেকেও আপনি সাবজেক্ট প্লাস ভার্ব খুঁজবেন। দেখেন আমি যদি 8 নম্বর লাইনটা দেখা, একটা এটা অনেক ভিতর থেকে দেখাচ্ছি, শিক্ষিত প্রজন্ম একটি, দেখেন একটি কথা লেখা আছে, তার মানে এর আগের অংশটাই হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট। জাতির মেরুদণ্ডের ভূমিকা পালন করে, তারা পালন করে, এটা ভার্ব। এই দুইটা পাশাপাশি লিখবেন, এই দুইটা কি করবেন, পাশাপাশি লিখবেন, ঠিক আছে? আর কোনটা পাশাপাশি লেখার কোনো দরকার নেই। আর বাকি যদি আপনার মনে হয় একটি এক জায়গায় লিখবো, জাতির মেরুদণ্ড এক জায়গায়, দেখেন জাতির মেরুদণ্ডের মতো, এই যে মতো কথাটা লেখা আছে, মতের আগেরটা আগে লিখবেন, মতের আগেরটা আগে লিখবেন। মতের ইংলিশ কি? মতের ইংলিশ আপনি সাচও লিখতে পারেন, অন্যভাবেও লিখতে পারেন, যাই হোক এখানে মতের ইংলিশ ওইভাবেই দেওয়া আছে, সমস্যা নাই। মতের ইংলিশ হচ্ছে আপনার সাচ অ্যাজ অথবা লাইক, ঠিক আছে? আগে এটা লিখবেন এবং পরে এটা লিখবেন, একটি জাতির মেরুদণ্ড, এটা পরে লিখবেন, ঠিক আছে? একটি জাতির মেরুদণ্ডের মতো, মতো ইংলিশ হচ্ছে সাচ অ্যাজ, আগে এটা লিখবেন পরে এটা লিখবেন, আর কোনোটা না। ফলে ইংলিশ তো আপনি লিখেই দেখলেন। তো এইটা যদি এখন আপনি বাসায় বসে বসে প্র্যাকটিস করেন, সবগুলো একই,
আপনাকে যদি আমি বলি সবগুলো একই, আপনি সাবজেক্ট আর ভার শুধুমাত্র পাশাপাশি বসাবেন, আর কোনোটা পাশাপাশি বসানোর দরকার নেই। আর এইখানে যে রুলস গুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনাদের সমস্যার রুলস। সমস্যার রুলস গুলো আপনারা ঠিক করে দেন। একটি জাতির উন্নয়নে টেকসই করতে হলে, একটি জাতির উন্নয়নে টেকসই করতে হলে, এই যে দেখেন করতে হলে, তাহলে হলে আছে তার মানে টু দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। করতে ইংলিশেরা মেক দিয়েছে, আপনি ডু দিতে পারেন, কোনো সমস্যা নেই। টু ডু আ নেশন ডেভেলপমেন্ট, ঠিক আছে। একটি জাতির উন্নয়ন টেকসই, সাস্টেনেবল লিখে দিলেই টেকসই। সাস্টেনেবল ইংলিশ হচ্ছে টেকসই। তারপরে ভার কি আছে, তারপরে কি দেখেন স্বাস্থ্য সেবার উন্নয়ন, কি বলছে যে ইমপ্রুভমেন্ট অফ দ্য হেলথ কেয়ার, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে যেহেতু র আছে এই জন্য অফ দিয়ে সাবজেক্ট লিখেছে, ঠিক আছে। তারপরে কি হয়ে দাঁড়িয়েছে, হয়ে দাঁড়ানো ইংলিশ কি বিকাম, এই যে বিকাম, এই যে বিকাম, এই যে বিকাম, বিকাম কি কি হয়ে দাঁড়িয়েছে, অপরিহার্য, এই যে এসেনশিয়াল। তো সাবজেক্ট আর ভার্ব কোথায়, এখানে, এখানেও সাবজেক্ট আর ভার্ব এখানে। বড় বড় সাবজেক্ট আর বড় বড় অবজেক্ট তৈরি করতে গেলে মাঝখানে অফ দিতে হয়। বড় বড় সাবজেক্ট আর বড় বড় অবজেক্ট তৈরি করতে গেলে মাঝখানে অফ দিতে হয়। যেমন দেখেন স্বাস্থ্য সেবার উন্নয়ন, বড় সাবজেক্ট, এই রয়ের জন্য অফ, আর এই যে দেখেন উন্নয়নটা আগে বসবে আর স্বাস্থ্য সেবাটা পরে বসবে। এটা শেখানো হয়েছে অবশ্য, অফ আপনাদেরকে শেখানো হয়নি। এটা আগে বসবে, এটা পরে বসবে, যার সাথে র আছে সেটা পরে বসবে, স্বাস্থ্য সেবা হেলথ কেয়ার। উন্নয়ন এটা আগে বসবে, আর এই যে র এটা মাঝে বসবে, যার সাথে র আছে সেটা পরে বসবে, এটা মাথায় রাখেন তাহলেই হবে। আর এই যে দেখেন ভার, আর এতটুকু ভার খোঁজার দরকার নাই, ঠিক আছে। তো আপনি খালি খুঁজবেন সাবজেক্ট আর ভার কোথায় আছে, আর এগুলো নিয়ম তো আপনাকে দেখাই দিলাম। এখন যেই সেন্টেন্সে আপনি লিখতে যাবেন আপনার কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। হালকা পাতলা একটু গ্রামাটিক্যাল প্রবলেম তো হবে, একদিনের ক্লাসে যদি আপনি একদম বাজিমাত করেন তাহলে কি হবে নাকি, হবে না। লাইক দ্যাট এখানে দেখেন এটা হচ্ছে সঠিক স্বাস্থ্য সেবা পাওয়া গেলে, এই যে দেখেন গেলে, এই পর্যন্ত ভার খুঁজবেন না, সাবজেক্ট ভার খুঁজবেন না। কর্মীরা দীর্ঘ সময় কাজ করতে সক্ষম হয়, তাহলে কর্মীরা সাবজেক্ট, সক্ষম হয় ভার, বাকিটা লিখে দিবেন। একই জিনিস আপনি যত নিচে যান সব একই জিনিস। আপনি ভালো করে লক্ষ্য করেন, এখানে দেখেন স্বাস্থ্য খাতে বিনিয়োগ শিক্ষা খাতের বিনিয়োগের চেয়ে কম গুরুত্বপূর্ণ, তাহলে এখানে চেয়ে কথাটা লিখা আছে, তাহলে আগে সাবজেক্ট আর ভার্বটা লিখে ফেলেন। তাহলে স্বাস্থ্য খাতে বিনিয়োগ শিক্ষা খাতের বিনিয়োগের চেয়ে কম গুরুত্বপূর্ণ, তাহলে বিনিয়োগ কম গুরুত্বপূর্ণ। বিনিয়োগ হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব নাই, তাই নয় আছে, এই নয় কথা লেখা থাকলে ইজ নট দিয়ে দিবেন। ইনভেস্টমেন্ট ইজ নট, ইনভেস্টমেন্ট মানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা লিখলেন, এটার ইংলিশ কি ইনভেস্টমেন্ট, এটার ইংলিশ কি ইজ নট, তাহলে ইনভেস্টমেন্ট ইজ নট হয়ে গেছে কাজ। এখন কি করব, চেয়ে কথাটা আছে, তাহলে কম গুরুত্বপূর্ণ, তাহলে লেস ইম্পর্টেন্ট, এখানে কি লিখছে, এখানে লেস ইম্পর্টেন্টই লিখছে, ও এখানেই তো আছে, এখানেই আছে। আচ্ছা এখানে যেটা করছে সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ইন দ্য হেলথ কেয়ার সেক্টর ইজ নট ইম্পর্টেন্ট। আচ্ছা ইজ নট লিখেছি, ইজ নট ইম্পর্টেন্ট মানে ইজ নট লেস ইম্পর্টেন্ট দেওয়া যাবে না, ইজ নো লেস ইম্পর্টেন্ট, ইজ নো, নট দেওয়া যাবে না, লেসের কারণে নো, নট আলাদা জিনিস, নো কোথায় বসবে নট কোথায় বসবে এই জিনিসগুলো আমাদেরকে একটু শিখতে হবে। এটা নো লেস ইম্পর্টেন্ট এই পর্যন্ত লিখেছে ওরা, আমরা ইজ নট লেস ইম্পর্টেন্ট এটা লিখেছি। তারপরে দেন, এই যে দেন, তারপরে দেনের আগে কি শিক্ষা খাতের বিনিয়োগ, ইনভেস্টমেন্ট ইন দ্য এডুকেশন সেক্টর দিলেও হবে না দিলেও হবে, ইনভেস্টমেন্ট ইন এডুকেশন সেক্টর এতটুকু দিলেই হবে। আর সেক্টর মানে খাত, সেক্টর মানে যে খাত আছে খাত, মানে এখানে ওই আমাদের রুলসই ফলো করেছে। দেখেন আমি আপনাকে দেখাই, এখানে বলতেছে ইনভেস্টমেন্ট ইন দ্য হেলথ সেক্টর, এটা সাবজেক্ট। আর এই যে দেখেন নয় ইংলিশ হচ্ছে ইজ নো, তারপরে কি কম, এই যে চেয়ের পরের অংশটা আগে লিখতে হবে, লেস ইম্পর্টেন্ট, তারপরে চেয়েরটা দিতে হবে, তারপরে আগের অংশটা পরে লিখতে হবে, ইনভেস্টমেন্ট ইন দ্য এডুকেশন। মানে এই সবগুলো এখন আপনারা সুন্দর করে পারবেন, শুধু সাবজেক্ট আর ভার্ব এখানে লিখে নেবেন। সো এইভাবে করলে আপনি 3টা দিন জাস্ট বসে বসে বাসায় এগুলো একটু করেন,
ইনশাল্লাহ আপনার কাছে খুবই ভালো লাগবে। এখান থেকে পুরোটাই আপনাকে করে দেওয়া আছে, কিন্তু আমি আপনাকে বলবো আপনি নিজে নিজে আবার বাসায় বসে বসে করেন। আরে দেখে দেখে করলে দেখে দেখেও করেন, কোনো সমস্যা নাই। আপনার যদি মনে হয় যে ভাই আমি একটু দেখে দেখে করি, করেন করেন, কিন্তু মাথায় রেখে করেন, মাথায় রেখে করেন। প্রথম দিন আমি একটু দেখে দেখে করি, করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে ওটা পড়ে তারপরে দেখে দেখে করেন, তারপরে ওটা নিজে নিজে আর একবার করেন, না করে ছেড়ে দিয়েন না। হ্যাঁ আমি হয়তো দেখতে পারবো না, কারণ এত খাতা দেখতে পারি না, অনেক সময় চলে যায়। এখন তো জব করি বুঝছেন, আগে যেমন জব করতাম না প্রচুর সময় দিতে পারতাম, এখন তো মনে করেন চাকরি করি, 5টার সময় আসে যদি আপনার খাতা দেখতে বসি প্রতিদিন, প্রতিদিন 2 ঘন্টা লাগলেও খাতা মনে করেন 2 ঘন্টায় কতটা দেখা যায় বলেন? 2 ঘন্টায় কয়টা খাতা দেখা যাবে? 20টা 25টা 30টা 40টা। কিন্তু আমার আসার পরে আবার দেখা যাচ্ছে ম্যানেজমেন্টের কোন কোন জায়গাগুলোতে কি কি আছে এগুলো দেখতে হয়। আবার দেখা যাচ্ছে আপনারা মেসেজিং করছেন, আবার ফোন দিচ্ছেন, প্রচন্ড ফোন আসে 5টার পর থেকে, এগুলো দিচ্ছেন। আচ্ছা আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট ভাই, এটা করবেন, আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট। দেখেন কোর্স করতে এসেছেন, মারামারি তো করতে আসেননি, করতে এসেছেন মারামারি করতে আসেননি। আপনি যেমন টাকা দিয়ে আমার কাছে কোর্স করছেন, আমার কাছে অনেক স্টুডেন্ট আছে, বিলিভ মি, আমার কাছে এক স্টুডেন্ট আছে যে এনএসআই এখন জব করতেছে, 2জন আপনাদের ইংলিশ টিউটরে যারা পড়তেন আমার কাছে, তাদের মধ্যে থেকে 2জনে এনএসআই জব করতেছে। এবার আমাকে ফোন দিয়েছিল, কিন্তু আমাকে কিন্তু ফোন দিয়েছে যে আমরা জব পেয়েছি। ইভেন সেদিন আরো একজন বসে, আমরা বসে আছি খাতে, আরো একজন ফোন দিয়েছে, ভাইয়া শিক্ষক নিয়োগ পরীক্ষা টিকে গেছি। দেখেন এই মানুষগুলোর সাথে আমাদের কখনো সম্পর্ক খারাপ হয়নি, বরং ভালো হয়েছে। যা কিছু হোক না কেন সম্পর্ক ভালো রাখছিল, আর এই সম্পর্ক ভালো রাখাতে ওনাদেরকে আমাদের সাপোর্ট দিতে খুবই মজা লাগছে। হয়তো আপনারা হয়তো কোর্সের বাইরে অনেক কিছু চান আমার কাছ থেকে, যে ভাইয়া এটা দিলে ভালো হয়, ওইটা দিলে ভালো হয়, কিন্তু দেখেন আমি বলি হ্যাঁ দিব, কিন্তু আপনারা যখন অত্যাচার শুরু করেন, কবে দিবেন, দিলেন না কেন, তখনই মনে করেন যে মেজাজটা খারাপ হতে থাকে। আরে ভাই তো আপনি চাইছেন আমি দিব না কেন, অবশ্যই দিব, কিন্তু তাই বলে এটা আপনার অধিকার হয়ে গেল না যে আপনাকে আমি ডেট ফিক্স করে দিতে পারবো না যে কবে দিব। আপনি চাইছেন দিব, কিন্তু এটা আপনাকে আমি ডেট ফিক্স, কারণ আপনি তো কোর্সের বাইরে জিনিস চাইছেন, কোর্সের ভিতরে যে জিনিস আছে সেই জিনিস তো আপনি আমার কাছ থেকে চাননি, আপনি কোর্সের বাইরের জিনিস চেয়েছেন, তো সেটা আপনার অধিকার না, সেটা আপনি আমার কাছ থেকে নিতে পারেন, আমি একটা আপনাকে হেল্প করতে পারি, হ্যাঁ, কিন্তু এর মানে এই না যে সেটা আপনি আমার কাছে চাইছেন তার মানে এটা আপনার এখন অধিকার। আমি বললাম কেন হ্যাঁ, এই জন্য হ্যাঁ বলতে এখন আর ভয় পাইতেছি যে ঠিক আছে দিব, এটা বলিও না, এটা এখন আর বলিও না। কেন বলি না, এটা আপনাদের অনেক কয়েকজনের জন্য, হ্যাঁ। এখন ঘটনা হচ্ছে শুনেন, কোর্সে যেহেতু আপনিও টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আমিও আপনাকে কোর্স করাচ্ছি, কোর্সের মজাটা আসলে কোন জায়গায় শুনেন, স্টুডেন্ট টিচারের সম্পর্ক ভালোর মধ্যে কোর্সের মজা আছে। আমি আপনাকে মেসকাতের একটা গল্প শোনাই, সেও আপনাদের এখানে যুক্ত হবে বা হয়েছে অলরেডি। মেসকাতের গল্প শোনাই, মেসকাত নামে একজন ব্যক্তি আর কি, তো নাম ধরেই বললাম কারণ ভালো কাজ যে করে তার আসলে নাম সুনাম করতে গেলে তার নামটা ধরে বলতে হয়, আলহামদুলিল্লাহ। তো আমি মেসকাতের গল্পটা আপনাকে শোনাই, জাস্ট দেখেন যা কিছু হয় ভাই, মেসকাত সুন্দর করে আমাকে ফোন দেয়, মাহবুব ভাই ভাই এটা হয়নি, তো যদি এটা একটু করে দিতেন ভালো হতো। মেসকাতের ওই কথা শুনে আমি মেসকাতের সাথে অনেক কিছু ডিসকাস করি, কি করা যায়, আচ্ছা আপনি করেন তো এটা। ও কি করে, আমার ক্লাসগুলো সব সিরিয়ালে লিঙ্কগুলা কপি করে সুন্দর করে স্টুডেন্টের কাছে দিয়ে দেয়। এই যে মানুষটা যে আমাকে হেল্প করতেছে এটা আমার ভালো লাগতেছে। তো এটা যখন উনি হেল্প করতেছে তখন কিন্তু আরেকজন নিতে পারছে না, কেন উনি হেল্প করবে, টিচার কই গেল। ভাই শুনেন, আমরা তো আসি, কিন্তু কেউ যদি আপনাকে হেল্প করে তার মানে বুঝে নেবেন সে আমাকে হেল্প করছে, সে আপনাকেও হেল্প করছে, সে আমাকেও হেল্প করছে মধ্যস্থতাকারী হিসাবে। ইভেন ওই মানুষটা হেল্প করার পিছনের কারণটা হচ্ছে, আর যাই কিছু হয়ে যাক আমি ভাইয়ার সাথে সম্পর্ক ভালো রাখবো, মানে আমি অনেকগুলা ক্লাস পাবো, সবকিছু সুন্দর করে সাজুগুজু হবে, আর ভাইয়া যেটা বলবে সেটাই হবে। এত দিন ধরে অনেক কিছু উনি পাইনি, আমার কাছে অনেক কিছু চাইছে, পাইনি, কখনো বলেনি যে ভাইয়া এটা দিলেন না কেন, এটা আপনার দেওয়ার কথা ছিল, আপনি বলছেন এটা দিবেন, এরকম কোনোদিন বলেনি ভাইয়া আপনার কাজটা শেষ হলে আমাকে দিয়ে। 1 মাস পার হয়ে গেছে তারপরে যা দিয়েছি, ইজ ওকে ভাইয়া, ওকে ওকে সমস্যা নাই, ওকে, কারণ ওইটা তো আমার কোর্সে ছিল না, ওনার কথা হচ্ছে ওটা আমার কোর্সে তো ছিল না, ওটা আপনি আপনার ইচ্ছা থেকে আমাকে হেল্প করছেন। তো যখন আপনি আমার কাছ থেকে হেল্প চাবেন সেটা আমি আপনাকে নির্ধারিত টাইমের মধ্যে দিতে পারবো না, কারণ আমি এখন বিকাল 5টা পর্যন্ত চাকরি করি। আপনি চিন্তা করেন চাকরি করে আসার পরে আপনাদের 3-4টা ক্লাস নিতে হয়, ক্লাস
তো আর এরকম না যে আমি এই যে পিডিএফ গুলো সাজাচ্ছি, চেক করছি, দেখছি, আদারওয়াইজ এই যে ক্লাসগুলো সাজাচ্ছি, এগুলো চেক করছি, দেখছি যে হচ্ছে কিনা বা কোনো জায়গায় ভুল আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হচ্ছে। সাথে সাথে আমার তো পড়াশোনাও আছে। আমি যদি নিজে পড়াশোনা না করি আপনাকে আমি ডেলিভার দিতে পারবো না। আমি যদি নিজে স্কিল না হয় আপনাকে ডেলিভার দিতে পারবো? সো দ্যাট আপনাদের এই অনেক কথা শোনার জন্য আমি রাতে পড়তেও বসতাম না, হতাশ হয়ে। আরে ভাই চাকরি করি, এর মাঝখানে পড়াই, তার মাঝখানে রাতে এত কথা শুনি, এগুলো। সো আমি আপনাদের কাছে ভাই একটা ব্যক্তিগতভাবেই সাজেস্ট চাই, আপনারা সবাই আমার সাথে আছেন, তাহলেই আমি আপনার সাথে আছি। কিন্তু যখন আপনাদের উপর আমি ফ্রাস্ট্রেট, আপনাদের উপর আমি বিরক্ত আপনাদের কথার মাধ্যমে, তখন কিন্তু আপনাদেরকে সার্ভিস দেওয়াতে আমি খুব বিরক্ত বোধে সার্ভিস দেবো। জানি এটা অনেকেরই কৌশল, যে ভালো সার্ভিস যে দেয় তাকে খারাপ করানোর একটা কৌশলও অনেকে অবলম্বন করে। কিন্তু এটা করে আপনি যাকে ছোট করতেছেন, আল্লাহ আপনাকে ছোট করছে, সৃষ্টিকর্তা আপনাকে ছোট করছে। এটা মনে রাখবেন, আজকে না হোক কালকে আপনি ছোট হয়ে যাবেন। তাই ছোট কাউকে করার চেষ্টা করবেন না। কোর্স করছেন করেন ভাই, আমি অনেক জায়গায় ইংলিশ লাইভে দেখি প্রচুর ভুল পড়াচ্ছে, প্রচুর। এবং আমি কোচিং সেন্টার, বড় বড় কোচিং সেন্টার, প্রচুর ভুল পড়াচ্ছে এবং আপনাদেরকে ভুল সিস্টেমের মধ্যে দিয়ে নেওয়া যাচ্ছে, এবং সে আবার ভাইরাল টিচার। কিন্তু আমি কখনো তার কমেন্টসে যে বলি না। কেন বলি না? কারণ কমেন্টসে বললে ওই ব্যক্তিটা ছোট হয়ে যাবে, কারণ ওই ব্যক্তি পরিশ্রম করতেছে, একজন টিচার পরিশ্রম করতেছে। কমেন্টসে কারো পেজে কমেন্টসে যে 2 নম্বরের কথাবার্তা বলার দরকার নাই। ওই মামুন লাইলার পেজে যাও কমেন্ট করে 2 নম্বরের কথা বলার দরকার নাই। বুঝতে পেরেছেন? মানে যে যা করতেছে করতে দেন, তাকে আপনার মতন করে সাজেস্ট করেন, কিন্তু কমেন্ট করে তাকে 2 নম্বরে করার চেষ্টা করেন না। ভুল হইলে তাকে মেসেজ করেন। আমার এই পেজেও অনেকেই আছে, কালকেও একজন করতেছে। তো আমি বললাম যে ভাই এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যে ভাই আমার পেজে একজন কমেন্টস করতেছে এবং সে আমাকে ছোট করার চেষ্টা করতেছে, একদিন সেই ছোট হয়ে যাবে। সে ছোট হয়ে গেছে অলরেডি, কিন্তু একটা পেজে উপসহকারী বানানে একটু হাইফেনের মিস্টেক হয়েছে, কমেন্টস করছে, সাথে সাথে কিন্তু কমেন্টসে রিপ্লাই দিয়ে ছোট হয়ে কমেন্টস ডিলিট করে পালাইছে। তো সাথে সাথেও কখনো কখনো 2 নম্বরই হয়ে যায়। বুঝতে পেরেছেন? মানুষ মাত্রই ভুল হবেই। আমি এরকম না যে আমার এখান থেকে কোনো ভুল আপনি এখন অবজার্ভ করতে পারেননি বা পারবেন না, এরকম গ্যারান্টি আমি দিতে পারবো না। ভুল অবজার্ভ করতে পারবেন না এমন গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ আমি ফেরেশতা না। আমি এই বিশ্বের হচ্ছে ইংরেজি সাহিত্যিক না, বা ইংরেজির বস না, মানে একদম পুরো বিশ্বের বস এরকম না। ইংরেজি আমিও পড়ি, আপনিও পড়েন, আমরাও শিখি, আমিও শিখি। হয়তো জানার মধ্যে কিছুটা, হয়তো আমি আগে থেকে জানার চেষ্টা করেছি, আপনারা হয়তো পরে জানার চেষ্টা করতেছেন। হয়তো আমি একটু বেশি পড়তেছি এখন, আপনারা হয়তো একটু কম পড়তেছেন ইংরেজিতে। পার্থক্য এতটুকুই, কিন্তু সবাই শিখতেছে। আপনার একদম বড় যে ব্যক্তি ইংরেজিতে কথা বলে, সেও ইংরেজিতে কথা বলা শেখে, যখন আপনি যদি আমাকে বলেন আমি আইএলটিএস করে আসছি, কিন্তু আপনি যদি বলেন যে আপনি কি তাহলে সব ইংরেজি কথা বলা তো শিখে গেছেন, তাহলে তো আপনার দরকার নাই কথা বলা শেখেন না। ভাই, বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো আইএলটিএস এর টিচার আছে তারা এখনো শিখতে থাকে ইংরেজিতে কথা বলা, এখনো শিখতে থাকে। শুধু বাংলাদেশে না, গোটা ওয়ার্ল্ডে আরো বিভিন্ন স্টাইলে শিখতে থাকে। শিখার কোনো শেষ নাই, পরিধি শেষ নাই। তো এটা আমি আপনাকে বলবো ভাই, ভুল হবে, ভুল শুধরাইতে হবে, খারাপ ভাষায় না, ভালো ভাষায়। আপনি এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনার টাকাটা আমার কাছ থেকে উসুল করেন, ভালোভাবে উসুল করেন। আমি আপনাকে সার্ভিস দিই, ভালোভাবে সার্ভিস দিই। আপনি আমাকে সাজেস্ট করেন যে ভাই এটা করলে ভালো হয়, এটা করেননি কেন, এরকম না, এরকম না, এটা পাইলাম না কেন, এরকম না। ভাই আমি এটা পাইনি, যদি আমাকে একটু হেল্প করতেন ভালো হইতো। তখন কিন্তু আপনার সাথে আমার একটা সম্পর্ক। আমি কিন্তু কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করি না, যতই আপনার ভুল হোক না কেন, খারাপ ব্যবহার কিন্তু আমি করি না। একদম লাস্ট মুহূর্তে যখন দেখি প্রচন্ড খারাপ ব্যবহারে চলে গেছে, তখন খারাপ ব্যবহার করতে শুরু করি, তখন খারাপ সম্পর্ক তৈরি হয়। খারাপ সম্পর্ক কখনোই তৈরি করবেন না, সেই যতই খারাপ ব্যক্তি হোক। তো যাই হোক, এখানে অনেক কথাই বললাম। আপনাদেরকে আমি বলি, আমার কাছ থেকে নেন, তাহলে আমি আরো বেশি দিতে পারবো। আপনাকে শেখানোর জন্য আমি আরো বেশি শিখতে পারবো। এই যে নামটা কি ভুলে গেলাম, এই যে একজন ব্যক্তি ছিল আপনাদের ব্যাচে, ও হচ্ছে শেখার জন্য মানে এটা করেন ওটা করেন, তখন ওর কাছে আমার ভালো লাগছে ওকে। ও আমার কাছে গত 6 মাস ধরে শিখতেছে, বিভিন্ন জিনিস শিখতেছে, ম্যাথ শিখতেছে, ইংরেজি শিখতেছে, বাংলা শিখতেছে। বাংলা আমি পড়াই না, কিন্তু ওনার বাংলা শেখানো দেখে আমি মাঝে মাঝে বাংলা দেখি বসে বসে। তো ম্যাথ দেখি, ওনার ম্যাথ দেখানো থেকে ম্যাথ বসে বসে ওনাকে ম্যাথ শেখানোর জন্য ম্যাথও দেখি বসে বসে।
উনি যে ম্যাথটা দিছে ওই ম্যাথটা কত সহজভাবে করা যায় ওগুলো দেখি। কেন? কারণ ভালো লাগে, ভালো লাগলে ডেলিভার সবাই দিবে। যাই হোক, অনেক কথা বললাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের ক্লাস, আজকে আমি গরমে অসুস্থ। বুঝে গেছে? বুঝা যায়নি? ইনশাল্লাহ পরে আরেকটা ক্লাস, আবার নেক্সট আরেকটা ক্লাস হবে। এই যে একটা বাকি ছিল, এটাও একই। না পেলে কর্মক্ষমতা হ্রাস পায়, উন্নত স্বাস্থ্যসেবা না পেলে এই যে লে আছে, তাহলে না আছে, সো দ্যাট আমি এখানে জাস্ট টু নট গেট উন্নত স্বাস্থ্যসেবা, তার মানে ডেভেলপমেন্টাল হেলথ কেয়ার, এটা দিতে পারেন। ডেভেলপমেন্টাল হেলথ কেয়ার মানে ওই একই ডেভেলপমেন্টাল হেলথ কেয়ার। এই যে দেখেন, টু নট গেট ডেভেলপমেন্টাল হেলথ কেয়ার, তারপরে যে কমা দিলেন, তারপরে কর্মক্ষমতা হ্রাস পায় সাবজেক্ট, আবার সুস্থ মানুষ কি সমাজের জন্য সম্পদে পরিণত হয়ে দাঁড়ায়, হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, হয়ে ওটা বিকাম একই। এখন যা করতে থাকবেন একই, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা তো লিখে ফেললেন, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব লিখে দিয়ে শুরু করে দিলেন। এই সবই, এটাও একই। এই দুইটা লাইন বাকি থেকে গেছে, এই দুইটা লাইনও এই একই, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে এই দুইটা লাইন আপনি দেখে নিতে পারবেন, পিডিএফ এ আছে, সুন্দর করে দেখলেই বুঝে নিবে এত সোজা আমি কি করতেছি। সব করেন, ইনশাল্লাহ করেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।